নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখানে কোশ্চেন আছে, সরি, চ্যাপ্টার আছে 7টা। আমি একটু সিলেবাসটা শেয়ার করি। দেখেন, এখানে সিলেবাস আছে আমাদের 7টা মডিউল, এ বি সি ডি ই এফ জি, 7টা মডিউল আছে। এখন এই 7টা মডিউল সবগুলো কিন্তু আমাদের পড়ার দরকার নেই, কারণ আপনার তো 200 মার্কসের আনসার করতে হবে না। কারণ পরীক্ষা আসবে 200 মার্কসের কোশ্চেন, মানে হচ্ছে 20টা কোশ্চেন, আপনাকে আনসার করতে হবে 100 মার্কসের। তার মানে এখান থেকে আপনি, আমার কাছে যে অনেকে বলে যে ভাই সাজেশন দেন, আসলে সাজেশনটাই এখনই দিয়ে দিব, এরপরে কিন্তু কোনো সাজেশন নাই। সাজেশনটা হচ্ছে কি, মেথড অফ ইলিমিনেশন। আপনি কি করবেন, কিছু ইলিমিনেট করে দিবেন, কিছু হচ্ছে বাদ দিয়ে দিবেন। কিন্তু যেহেতু আপনি বাদ দিয়ে দিচ্ছেন, ওই সাজেশনের ভিতরে চলে গেছেন, যেটা বাদ দিবেন এটা একবারেই বাদ, আর যেটা পড়বেন এটা সব পড়বেন, যাতে ওই যেখান থেকে এই চ্যাপ্টার থেকে যা আসে, যেটাই আসে আপনি আনসার করতে পারেন। এখন আপনার আনসার করতে হবে 5টা কোশ্চেন, তাই আমি কি করছি, 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি। 2টা চ্যাপ্টার বাদ দিয়ে 5 দিনে আপনাদেরকে 5টা চ্যাপ্টার আমি ভালোভাবে পড়াই দিব, এবং এই 5টা চ্যাপ্টারের শীটও দিয়ে দিব, সাথে আমি একটা এক্সট্রা চ্যাপ্টারের নোট দিয়ে দিব। কিন্তু আমি পড়াবো না, আমি এটা ক্লাস নিব না। এটা আপনারা যারা বেশি পড়তে চান তারা পড়তে পারেন, জাস্ট আমি নোটগুলো সুন্দর করে বানাই দিব, কোনো সমস্যা নাই। কিন্তু ওই একটা চ্যাপ্টারেরও আমি দিয়ে দিব, নোট দিয়ে দিব। এখন দেখেন, এখানে যে সহজ যে চ্যাপ্টার গুলা, যেটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার আমি সেটাই বাদ দিছি, আর যে সহজগুলা সেটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে এটা হলো গেল। এরপরে হচ্ছে কি, দেখেন, আর কোশ্চেনে এরপরে আমরা চলে যাই সিলেবাসটা থেকে। আমরা সিলেবাসটা হ্যাক করলাম, সিলেবাসটা কি কি আছে সেটা বললাম, কি বাদ দিব কি পড়বো এটা তো আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে যখন নোটগুলো শেয়ার করে দিব, আজকে শেয়ার করে দিব, ক্লাসের টাইম শিডিউল গুলো আজকে ক্লাস শেষে আমি দিয়ে দিব। সবাই একটু আপনাদের মানে রিকোয়েস্ট হচ্ছে কি, আমি সবকিছু গ্রুপে শেয়ার করি, আপনারা মানে কাইন্ডলি যখনই একটু সময় পান গ্রুপটা একটু চেক করবেন, গ্রুপটা চেক করলে আপডেট পাবেন। কারণ যেহেতু এখন আমি ট্যাগ করতে পারতেছি না, হয়তো ফেসবুক আমাকে আরো 2-3 দিন কি করবে, রেস্ট্রিক্ট করে রাখবে, তাহলে আমি কিন্তু ট্যাগ করতে পারবো না। ট্যাগ করতে না হলে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন না। কিন্তু আমি তো ইনফরমেশন শেয়ার করতেছি, তাহলে আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ থাকবে যে গ্রুপটা একটু চেক করা মাঝে মাঝে। এই গ্রুপে জাস্ট লিঙ্কটা তো আপনার কাছে দেয়াই আছে, লিঙ্কে যে জাস্ট গ্রুপটা চেক করা কোনো আপডেট আছে কিনা। আমি যদিও আজকেই সব আপডেট দিয়ে দিব, যেহেতু আমার এই প্রবলেমটা হয়েছে ফেসবুক করছে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে দেখেন, পরীক্ষার খাতায় টেকনিক নাম্বার 2 আপনারা প্রয়োজনে নোট নিতে পারেন। সেটা হচ্ছে কি, আপনারা যখন আনসার করবেন, প্রতিটা কোশ্চেনের একটা মানে আনসারের সময় প্রতিটা কোশ্চেনের একটা বিগিনিং একটা এন্ডিং থাকবে। তো যে কোশ্চেনে আসুক, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন যেটাই আসুক, চেষ্টা করবেন 2 লাইনের একটা বিগিনিং দিতে, এবং 2-3 লাইনের একটা এন্ডিং দিতে, আপনার মতো করে। আপনি নিজের মতো করে একটা বিগিনিং একটা এন্ডিং দিয়ে শেষ করলেন। এটা হচ্ছে একটা মানে প্রেজেন্টেশন সৌন্দর্য, মানে একটা খাতাটার প্রেজেন্টেশনটা একটু ভালো হইলো। তারপরে আহ এরপর হচ্ছে কি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, প্রতিটা কোশ্চেনের সাথে শুধু এই সাবজেক্ট না, অন্য যে কোনো সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে তো যাবেই, অন্য সাবজেক্টের সাথে আপনি দিতে পারেন। প্রতিটা কোশ্চেনের সাথে পারলে একটা করে এক্সাম্পল দিবেন। এই এক্সাম্পলটা হচ্ছে মানে আপনার জন্য খুবই একটা পাস করার জন্য একটা, মানে ফাঁস আর ফেলের ভিতরে অনেক সময় তফাৎ করে দেয় এক্সাম্পল। কারণ একটা এক্সাম্পল দেয়া মানে হচ্ছে কি, আপনি বুঝতে পারছেন বিষয়টা আসলে কি। এক্সামিনার যে খাতাকার বেশি এক্সাম্পলটা দেখে বুঝে নেবে যে আপনি ব্যাপারটা আসলে বুঝতে পারছেন। এটা ইম্পর্টেন্ট, এটা একটু নোট করে নিন যে প্রতিটা প্রশ্নের সাথে পারলে একটা করে এক্সাম্পল দিতে। তারপর হচ্ছে কি, তারপর পরের পয়েন্টটা হচ্ছে কি, অবশ্যই হচ্ছে কি আপনি 100% ট্রাই করবেন হচ্ছে কি 100 মার্কসের আনসার করতে। কারণ হচ্ছে কি, 100 মার্কস যদি আপনি আনসার করেন, তাহলে কেটে কুটে 45 পাওয়া ভেরি মাচ ইজি। 100 মার্কসের আনসার করার চেষ্টা করবেন, এটা হচ্ছে এই পয়েন্টটা গেল। তারপর হচ্ছে খাতার যে প্রেজেন্টেশনটা, খাতার প্রেজেন্টেশনটা নিয়ে একটু কথা বলি। খাতার প্রেজেন্টেশনটা অনেকের ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ হচ্ছে কি, আমরা স্টাডি গ্যাপ অনেক বেশি হয়ে গেছে। স্টাডি গ্যাপ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে কি, যে যার মতো করে যেমনটা পারে তেমনটা লিখে দিয়ে আসছে। তো এখন হচ্ছে কি, যেহেতু একটা সময় এটা তো ম্যান্ডেটরি ছিল না, এখন তো ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই এটা একটু সিরিয়াসলি নিয়ে আপনারা সবাই হচ্ছে একাডেমিকে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। ভালো স্টুডেন্ট না হলে কেউ কিন্তু এই ব্যাংকে আসতে পারতেন না। তো আগের যে একাডেমিকে যে আপনি টেকনিক গুলা কাজে লাগাতেন, এখন এই এই বুড়ো বয়সে এসে হলে ওই ব্যাংকিং ডিপ্লোমার ক্ষেত্রে একটু কাজে লাগাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টেশনটা ভালো হইতে হবে। এই জন্য হচ্ছে কি,
কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু দেখতে খারাপ দেখা যায়। তারপরে হচ্ছে যখন একটা কোশ্চেন লিখবেন, ফাইন্যান্সের সাধারণত মাইনরিটি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে খুব একটা গ্রাফ চার্ট দরকার নাই, অন্য সাবজেক্ট গুলোতে আপনার কাজে লাগবে। যখনই আপনি লিখবেন তখন গ্রাফ চার্ট দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে বিজনেস কমিউনিকেশনে আমার সাথে যারা ছিলেন তারা জানেন। এরপরে হচ্ছে কোশ্চেন গুলো সিরিয়ালি আনসার করা। সিরিয়ালি ব্যাপারটা কিরকম, আপনি ফর এক্সাম্পল সবচেয়ে ভালো যে কোশ্চেনটা পারেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 ফর এক্সাম্পল। এখন কোশ্চেন নাম্বার 7 যেহেতু আপনি পারেন, 7 এর ভিতরে আপনার ফর এক্সাম্পল 4টা কোশ্চেন আছে, এ বি সি ডি। এখন আপনি ভালো পারেন হচ্ছে ডি, তাই কি করছেন, শুরু করছেন ডি দিয়ে। ব্যাপারটা কিন্তু হলো না, ব্যাপারটা কিন্তু প্রেজেন্টেশনটা খারাপ করে দিল, কারণ 7 তো একটা কোশ্চেন, তাহলে আপনাকে শুরু করতে হবে এ দিয়ে। আপনি যাই পারেন এ দিয়েই শুরু করবেন, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। আপনি প্রথমে 1 2 3 4 5 এর সিরিয়াল ব্রেক করেন, ইটস নট আ প্রবলেম, বাট দ্য প্রবলেম ইজ আপনি যদি যে কোশ্চেনটা আনসার করছেন সেই কোশ্চেনের এ বি সি ডি গুলো কিন্তু ব্রেক করবেন না, কারণ এটা ব্রেক করলে হচ্ছে যিনি এক খাতা কাটেন তিনি বিরক্ত হবেন এবং বুঝবেন যে ইউ আর নট সিরিয়াস এনাফ। আপনি কিন্তু আপনার প্রেজেন্টেশনটা কিভাবে উপস্থাপনটা করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, এই জিনিসটা কিন্তু আপনি ভুলে গেছেন, অথবা এই জিনিসটা আপনি মিস করছেন। যেহেতু মিস করছেন সেহেতু মার্কস কম পাবেন। এবং প্রেজেন্টেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যিনি খাতা কাটবেন তাকে একটু শান্ত রাখা, তার মানে ওনাকে কনভিন্স করা, ওনাকে কনভিন্স করতে পারলেই তো পাস, তার মানে এটা দরকার। এরপরে হচ্ছে কি, পরের পয়েন্টটা, আপনারা কিন্তু নোট নিয়েন, মাঝে মাঝে কাজে লাগবে, আপনারা জানেন, তারপরে একটু বিষয়গুলো স্মরণ করাই দেওয়া, কারণ হচ্ছে আমাদের একাডেমিক গ্যাপ অনেক বেশি হয়ে গেছে, এই কারণে একটু স্মরণ করাই দিচ্ছি, জাস্ট এটাই। এরপরে হচ্ছে কি, যে কোশ্চেনটা আপনি সবচেয়ে ভালো পারেন, 1 পারেন 2 পারেন 3 পারেন 5 পারেন 10 পারেন, যেটাই সবচেয়ে ভালো পারেন সেটাই প্রথমে লিখেন। এটা হচ্ছে পরের পয়েন্ট। তারপর একটা হচ্ছে কি, যেটা হচ্ছে এটা অলরেডি আমি বলে দিয়েছি। তারপর পয়েন্টটা হচ্ছে কি, এরপর দেখেন পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা। এখন 3 ঘন্টা যেহেতু পরীক্ষা, এক্ষেত্রে একটা প্ল্যান করতে হবে, আপনাকে আনসার করতে হবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেনের জন্য আপনি তাহলে সময় কত মিনিট করে পাচ্ছেন, এটা কিন্তু ডিভাইড করে ফেলতে হবে আগে থেকে, না হলে কিন্তু আপনি প্ল্যান করতে পারবেন না। একটা কোশ্চেন যেটা আপনি ভালো পারেন এটা অনেক লিখলেন, দেখলেন যে 40 45 মিনিট লিখে ফেললেন। আচ্ছা, একটা কোশ্চেন যদি 40 45 মিনিট ধরে লিখে ফেলেন অথবা 50 মিনিট লিখে ফেলেন, ভালো পারেন ঠিক আছে, কিন্তু পরের কোশ্চেন গুলো তো আপনার আর টাইম পাবেন না। তো সে কারণে হচ্ছে কি, আপনি অন এভারেজ একটা কোশ্চেনের জন্য আপনি 30 থেকে 35 মিনিট করে সময় পাবেন। আরো কমে যাবে, কারণ এর ভিতরে ইনভিজিলেটর আসবে, সাইন করবে, তারপরে হচ্ছে কি আপনার ওই নিজেকে সাইন করতে হবে, এগুলোর জন্য কিন্তু কিছু সময় বাদ দিতে হবে। আপনারা যারা কথা সাউন্ড আসতেছে একটু মিউট করে দিবেন, আর দরকার হলে শুধু আনমিউট করে একটু কথা বলবেন। আচ্ছা, তারপরে এটা গেল আচ্ছা, ওনাকে মিট করে দিয়েছি। এরপরে হচ্ছে কি আপনার যে জিনিসটা হচ্ছে টাইমটা ভাগ করে নেওয়া, টাইমটা ভাগ করে নিলেন, ওকে। টাইমটা ভাগ করে আপনি টাইম অবশ্যই যাওয়ার সময় ঘড়ি নিয়ে যাবেন। অনেকে হচ্ছে ঘড়ি নিয়ে যান না, ডিজিটাল ওয়াচ নেওয়া যাবে না হয়তো, আপনি কিন্তু ম্যানুয়াল যে ঘড়িগুলো আছে অবশ্যই এই ঘড়িগুলো নিয়ে যেতে পারেন। ঘড়িটা অবশ্যই নেবেন, না হলে পাশের জনকে বারবার বিরক্ত করতে হবে, আপনি নিজেও বিরক্ত হবেন, পাশের জন বিরক্ত হবে। সে কারণে অবশ্যই একটা হাতে হ্যান্ড ওয়াচ নিয়ে যাবেন। তারপর হচ্ছে 9 নাম্বার, যেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই তাড়াহুড়া করে রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট, সিগনেচার যেখানে একটা ভুল করে দেন, অথবা দেখা গেলো যে উনি রোল নাম্বারই লেখান নাই অথবা এনরোলমেন্ট নাম্বার লিখেন নাই বা লিখছে ভুল করছেন, এরকম হলে কিন্তু খাতা কিন্তু মূল্যায়নই হবে না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে কি, খাতার সৌন্দর্যের জন্য অনেকে কি করে, পয়েন্ট গুলো আন্ডারলাইন করে। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস, পয়েন্ট গুলো অবশ্যই আন্ডারলাইন করতে পারেন। তবে আন্ডারলাইন করলে যদি নীল কালি দিয়ে পয়েন্ট গুলো আন্ডারলাইন করে থাকেন তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে নীল কালি দিয়ে অনেকে কি করে, নীল কালি দিয়ে পয়েন্ট লিখে তারপরে আবার কালো কালি দিয়ে লেখা শুরু করে। দেখেন, এটা করতে গেলে কিন্তু আপনার অনেক টাইম ওয়েস্ট হবে, এত টাইম কিন্তু আপনার হাতে নাই। আপনি কালো কালি দিয়েই লেখেন, কালো কালি দিয়ে আপনি লেখা শুরু করেন, তারপরে লেখা যখন শেষ হবে তখন নীল কালিটা নিয়ে জাস্ট যে পয়েন্টগুলো লিখছেন 5টা 10টা পয়েন্ট সবার নিচে একটা একটা করে দাগ দিয়ে দিলেন, তাহলে আপনার সময়টা কিন্তু বেঁচে গেল। না হয় কিন্তু বারবার ওই যে কলম চেঞ্জ করতে আপনার কিন্তু সময় চলে যাচ্ছে। টাইম কিন্তু লিমিটেড, টাইম কনস্ট্যান্ট আছে, আপনার টাইম কিন্তু এখানে 3 ঘন্টা জায়গায় 6 ঘন্টা দিবে না। তারপরে পয়েন্টটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কতটুকু লিখবেন এবং কত সময় ধরে লিখবেন তার টোটালি ডিপেন্ড করবে হচ্ছে কত মার্কসের কোশ্চেন।
একটা মার্কসের কোশ্চেন, একটা কোশ্চেন আসছে, সেটাতে আপনার মার্কস আছে 4, কিন্তু আপনি এটা খুব ভালো পারেন, তাই মনের মাধুরী মিশিয়ে এটা লিখতেছেন 20 মিনিট ধরে, তাহলে কিন্তু বিপদ। এটাতে 4 মানে আপনি এটাতে 2টা পেজ লিখলেই আনা। আবার একটা কোশ্চেন আসছে, তার মার্কস আছে 9 বা 10 বা 8, তখন সেটা আবার 2 পেজ লিখলে বিপদ। মানে হচ্ছে এটা একটু বাড়ায় লিখতে হবে। তো ডিপেন্ডস অন মার্ক। আপনি দেখবেন যে ওই কোশ্চেনটাতে মার্কস কত, ওই মার্কসের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু লিখবেন। এরপরে হচ্ছে কি আরেকটা টেকনিক হচ্ছে, পরের টেকনিক হচ্ছে একটা কোশ্চেন, ফর এক্সাম্পল 7 নাম্বার কোশ্চেনের কথা আগে বললাম। 7 নাম্বার কোশ্চেনে 4টা কোশ্চেন আছে ABCD। এই 7টা কোশ্চেন ABCD আপনি লেখা শেষ করলেন। লেখা যখন শেষ করলেন তখন দেখলেন যে পাতার মাঝখানে যাওয়া শেষ হয়ে গেল আনসারটা। এখন ওই যে পরবর্তী আবার 8 নাম্বারের আনসার শুরু করবেন, তখন কিন্তু এই অর্ধেক খাতা, মানে এই অর্ধেক পাতায় আপনি শুরু করবেন না, পরে একদম নিউ একটা পেজ থেকে শুরু করেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। কারণ আইবিবি তো আপনাকে যে লুজ শিট দিবে, আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো দরকার, তাহলে ওই খাতাটা বাঁচানোর জন্য বা অর্ধেক পেজটা বাঁচানোর জন্য ওই পেজটা থেকে নতুন কোশ্চেন শুরু করবেন না, নতুন কোশ্চেনটা আপনি নিউ পেজ থেকে শুরু করেন। এটা দেখতে সুন্দর দেখা যাবে এবং মার্কিং করার জন্য যিনি এক্সামিনার তিনি তো মার্কিং করবেন শেষে, ওনার মার্কিং করতে সুবিধা হবে। এটা গেল। তারপরে হচ্ছে কি, আচ্ছা তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে একটু আপনাদের জন্য কঠিন, অনেকেই করবেন না জানি, তারপরে বলে রাখি, যারা প্রথমবারই পাস করতে চান তাদের জন্য হচ্ছে, আপনারা সবাই প্রথমবার ইনশাল্লাহ পাস করবেন, তারপরেও রিস্ক না নিলে যদি প্রথমবারই পাস করতে চান, শুধু ছোট্ট একটা কষ্ট করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষার আগে আপনি কি করবেন, একটা মক টেস্ট দিবেন। মক টেস্ট দেওয়ার জন্য কোচিং সেন্টারে যাওয়ার জন্য দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, নিজে নিজে জাস্ট একটা কোশ্চেন বানিয়ে আপনি 3 ঘন্টা ঠিকঠাক মতো লিখতে পারছেন কিনা সেটাই হচ্ছে টেস্ট করবেন। কারণ হচ্ছে কি, যারা অনেক গ্যাপ হয়ে গেছে, ওনাদের 3 ঘন্টা লেখাটাই কিন্তু অনেক একটা বিশাল একটা টাফ, মানে ভালো একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারেন। 3 ঘন্টা লেখাটা কিন্তু সহজ না। আর শুধু 3 ঘন্টা না, একই সাথে তো একই দিন আপনাকে 6 ঘন্টা লিখতে হবে, যারা একই দিনে 2টা পরীক্ষা দিবেন। সো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে যদি আপনি একটা মক টেস্ট দেন বাসায় বসে বসে 3 ঘন্টা, সেটাও কিন্তু একটা মানে বিশাল একটা মানে আপনার জন্য অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। তো এটা হচ্ছে কি একটা একটা ভালো টেকনিক। আপনি যদি পারেন প্রথমবার, যেহেতু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, আমি বারবার বলতেছি ম্যান্ডেটরি কথা হয়ে গেছে, এটা পাস করতে হবে, কোনো উপায় নেই। তাহলে এই কষ্টটা একটু পারলে করেন, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন অন্তত একটা মক টেস্ট দেওয়া, অ্যাটলিস্ট 3 ঘন্টা লেখার ট্রাই করা, যে আমি 3 ঘন্টা ঠিকঠাক মতো লিখতে পারতেছি। কারণ ওই সময় যখন লিখতে যাবেন দেখবেন যে হাতে ধরে গেছে, আপনি জানা সত্ত্বেও লিখতে কষ্ট হচ্ছে, কলম আর চলতেছে না, হাত আর চলতেছে না। তো এটা একটু কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এরপরে ব্যাংকিং, মোটামুটি এগুলাই টেকনিক। আর হচ্ছে কি, ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে, সেগুলো হচ্ছে কি, ব্যাংকিং ডিপ্লোমায় নাকি 5-7টা লুজ নিলে পাস করে না। তো এটা হচ্ছে আসলেই একটা ভুল ধারণা। আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি 12টা সাবজেক্টের ভিতরে শুধু একটা সাবজেক্টে একটা লুজ শিট নিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। আপনারা লাকি যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা বাদ দিছে। ওই অ্যাকাউন্টিং এ আমার একটা লুজ শিট লাগছিল, তাও লাগতো না, কারণ হচ্ছে কি আমার একটা ম্যাথ, বড় একটা ম্যাথ ভুল হয়েছিল, পরে এটা কেটে আবার করছিলাম, সে কারণে হচ্ছে কি লুজ শিটটা লাগছিল। আর না হয় ওনারা যে পরিমাণ পেজ দেয়, ওই লুজ শিট দরকার না। যদিও যাদের লেখা একটু বেশি ফাঁক ফাঁক অথবা অনেক বড় বড় করে লিখেন তাদের লাগতে পারে, বাট আমার বেসিক্যালি ম্যাক্সিমামেরই লাগার কথা না। যদি লাগে তো নেবেন, কিন্তু 5-7টা লুজ যে নিতে হবে পাস করার জন্য, এটা কিন্তু টোটালি রং, এটা কিন্তু ঠিক না, এটা একটা মিসকনসেপশন। আর আবার আরেকটা আছে কি, এটা ভাগ্য, ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে ভাগ্য। ভাগ্য তো অবশ্যই আছে, কিন্তু আপনি খাতায় তো লিখে দিয়ে আসতে হবে, তারপরেই তো ব্যাংকিং ডিপ্লোমা পাস করবেন। তো এটা ভাগ্য তো অবশ্যই আছে, ভাগ্যর সাথে সবচেয়ে বড় কথা, মানে আমরা যেটা বলি দোয়া তো লাগবে, দাবাইও লাগবে। এখন ওই যে আসলে দাবাই হচ্ছে কি, দোয়া তো থাকবে, দাবাইটাও কিন্তু ওই খাতার ভিতরে দিয়ে আসতে হবে, খাতার ভিতরে দিয়ে আসলে তাহলেই কিন্তু ওই যে দোয়া কাজ করবে। অর্থাৎ খাতায় আপনাকে আসলে লিখে দিয়ে আসতে হবে। যারা পাস করে না তারা কিন্তু আসলে আগে যে ব্যাপারটা হইতো, ওনাদের মতো করে ওনারা লিখে দিয়ে আসছে, আসলে পাস করার মতো তো লিখে দিয়ে আসে না। পাস করার মতো লিখে দিয়ে আসলে কিন্তু ঠিকই পাস করতো, কারণ যারা কিন্তু পাস করছে তারা কিন্তু পাস করার মতো লিখে দিয়ে আসে পাস করছে। তো এটা হচ্ছে মোটামুটি টেকনিক, আমি খুব সংক্ষেপে বলছি। আশা করি আপনারা নোট নিতে পারছেন। এখন আমরা চলে যাব ক্লাসে। আচ্ছা, এই বিষয়ে যদি এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সাম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু আমাকে জানাতে পারেন। মোটামুটি আমি আমার এক্সপেরিয়েন্স থেকে সলভ করার চেষ্টা করব। না ভাইয়া, ক্লাসে চলে যাই, সমস্যা নেই, এটা আমরা মোটামুটি তো জানি।
বুঝি, সমস্যা নেই। আচ্ছা, যারা নতুন শুধু মাইটেরিয়াল ফাইন্যান্সিয়াল সিস্টেমে আছেন তাদের যদি থাকে, আপু আপনারা তো জানেন, আমি জানি সে কারণে যদি নতুন যদি যারা এখানে জয়েন করছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কে বা এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে বা কোনো যদি কোশ্চেন থাকে একটু রেসপন্স করেন, কারণ হচ্ছে অনলাইন ক্লাসটা এমনিতেই একটু বোরিং, কারণ আমি আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। সো এটাতে একটু ইন্টারাকশন করেন, মানে পার্টিসিপেট করেন। যদি পার্টিসিপেশন হয় মাঝে মাঝে তাহলে হচ্ছে কি ক্লাসটা একটু প্রাণবন্ত হবে। এছাড়া হচ্ছে কি এটা ইজ ওয়ান কাইন্ড অফ টু ওয়ে কমিউনিকেশন। যদি টু ওয়ে কমিউনিকেশনটা যদি না হয় তাহলে কিন্তু ওই যে দেখা গেল যে মানে ক্লাসটা আসলে প্রাণবন্ত হবে না। আপনারা মাঝে মাঝে একটু অ্যাটেন্ড করেন। তাহলে আপনাদের যদি কোশ্চেন থাকে একটু বলতে পারেন, আর না হয় আমাকে বলেন, আমি ক্লাসে চলে যাই। আজকে ক্লাসটা কিন্তু খুবই ছোট ক্লাস, চ্যাপ্টারটা খুবই ছোট, সে কারণে আমি বলতেছি আপনারা যদি 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 কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলতে পারেন। সাখাওয়াত ভাই, জি আপু। টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে এমএফএস এর কিছুই বুঝি না। আপনি সবাই জানেন, জাস্ট একটু পরিচয় করাই দিতে হবে আপনাকে। না, কিছুই না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলা মানে শুধু মুখস্থ মুখস্থ তো করা যাবে না, তাহলে এগুলা কিভাবে লিখবো? আমার কাছে খুব টাফ মনে হয়েছে এই একটা দুইটা যে মডিউল গুলো আপনি দিয়েছেন, মানে আমার কাছে মনে হয়েছে যে এগুলো অনেক কিছু মুখস্থ করতে হবে, কি কি জানি, কিছু জিনিস রেটস, তো মুখস্থ ইন্টারেস্ট, করতে হবে, এগুলো। হ্যাঁ হ্যাঁ, কিছু হ্যাঁ, জিনিস তো মুখস্থ করতে হবে, বাট ম্যাক্সিমাম জিনিসই আপনার মুখস্থ করা লাগবে না, আমি তো সহজ করে দিবই। আর জি, এটা তো আসলে ফাইন্যান্সের সবগুলা টার্ম। আমি এই কিন্তু জন্যই মনে হয়। হ্যাঁ, আমি যেটা করছি, আমি কিন্তু আমার বিবিএ ছিল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। তো আমি ফাইন্যান্সের স্টুডেন্ট হিসেবে কিন্তু আমাকে কিন্তু নোট গুলা বানানোর সময় বুঝে বুঝে করতে হয়েছে। না, সেটাই আমি বললাম, আপনাদের আপনারা যারা মানে সিমিলার পড়াশোনা করেছেন তাদের জন্য ইজি হবে, বাট আমার কাছে যেমন বিজনেস কমিউনিকেশনটা মনে হচ্ছে যে খুব ইজি, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, বাট এটা দেখার পর মনে হয়েছে এটা আমি জীবনেও পাস করবো না। না, এটা তো পাস করবেন। আমি ওই আপনার কথাতে আসতেছিলাম, মানে এই মাইটারি এন্ড আরে মানে এটা কি বলে, মাইটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমটা নোট করার সময় কিন্তু আমার একটু পড়ে পড়ে করতে হয়েছে, কারণ টার্ম গুলা হচ্ছে কি আসলে বোঝার বিষয় আছে। তো এই হুম, বিষয়গুলো হচ্ছে কি আপনার বিজনেস কমিউনিকেশনটা যেমন আপনাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি, আপনি কিন্তু বুঝে গেছেন, এটাতে কিন্তু কোনো মানে যে সমস্যা হয় নাই। কিন্তু হুম, এটাতে কিন্তু একটু টেকনিক্যাল টার্মস আছে, এটাই মনে ফাইন্যান্সের হচ্ছে। ফাইন্যান্সের টেকনিক্যাল টার্মস আছে। তো এগুলো একটু বুঝতে হবে, প্লাস আপনাকে একটু বুঝে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াইতে হবে, সাথে সাথে কিছু জিনিস আবার মুখস্থ করতে হবে। না, এটাই মনে হচ্ছে, এটাই শেয়ার করলাম আর কি, যে এটা মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট হবে টু ম্যানেজ। এটা ইনশাআল্লাহ ক্লাস। ঠিক আছে ভাইয়া, ক্লাস শুরু করি, দেখা যাক। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাস শুরু করার আগে জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। দিয়ে দেওয়া হবে? আমি শুনতে পাচ্ছি, আপনার বলেন। দিয়ে দেওয়া হবে? এই যে আপনার ক্লাসটা, এখন যে ক্লাসটা গ্রুপে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস তো রেকর্ড ভিডিও তো আমি ক্লাসের পরে আপলোড দিয়ে দিব আপনার গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ক্লাস চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আমি কথা বলি একটা, সেটা হচ্ছে দেখেন এই মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে কটা চ্যাপ্টার আছে, সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, মডিউল 1। এখন দেখেন এই মডিউল 1টা হচ্ছে সবচেয়ে সহজ। এই সবচেয়ে সহজ চ্যাপ্টার থেকে মিনিমাম তো 20টা মার্কস আসবে, 20 মার্কস। তাহলে আপনার কাজ হচ্ছে এই সহজ সাবজেক্টটাকে ভালো করে পড়া, যাতে অ্যাটলিস্ট 20-এ আপনি 15 পান। আচ্ছা, 20 এই সহজ একটা চ্যাপ্টার থেকে 20-এ যদি আপনি 15 মার্কস তুলতে পারেন, তাহলে আপনার পাস করার জন্য লাগতেছে কিন্তু আর 30। আপনি কিন্তু আগাই গেলেন। তার মানে বাকি যে 70 মার্কস আছে, ওই 70 মার্কস কি আপনি আর ওই 30 পাবেন না? বিষয়টা বুঝতে পারছেন? মানে এই একদম এই সহজ ছোট্ট একটা চ্যাপ্টার থেকে কিন্তু 20 মার্কস আসবেই। তাহলে এই 20 মার্কসের ভিতরে আপনি মিনিমাম 15 থেকে 16 কনফার্ম করবেন। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 15 থেকে 16 আপনি কনফার্ম করবেন। তার মানে ঠিক আছে মিনিমাম ভাইয়া, 15 চলেন 16 শুরু যদি আপনি করি, কনফার্ম দেখা করতে যাক। পারেন, তাহলে কিন্তু আপনি আগাই গেলেন। মানে মোটামুটি আপনি হুম, বলা যায় যে 50% আপনি কাছাকাছি চলে গেছেন। কারণ আরো একটা মানে চ্যাপ্টার আছে 45 সহজ। পাইলেই তো হবে কোনো মতে। হ্যাঁ হ্যাঁ, আপনার তো 45 দরকার, সেটাই তো বলতেছি। হ্যাঁ, মানে এই চ্যাপ্টারটা কিন্তু হবে, এই চ্যাপ্টারটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। মানে এখান থেকে হচ্ছে বুঝতে আপনি পেরেছি। 20-এর ভিতরে চেষ্টা করবেন 18 তুলতে। আমি তো 15 কথা বলছি মিনিমাম। আপনি এই চ্যাপ্টারটা থেকে 20-এর ভিতরে যাতে আপনি 18 পান, সেটাই হচ্ছে চেষ্টা করবেন। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে শুরু করি, প্রয়োজনে জি ক্লাস শেষে ভাইয়া। আরেকটা কথা বলবো। এই চ্যাপ্টারটা শুরু হয়েছে
ও এটার আগে আরেকটা কথা বলি, অনেকে হচ্ছে কি আপনাদের যেটা হয় পরীক্ষার হলে কোশ্চেন বুঝতে একটু সমস্যা হয়। যেমন এই লেকচার শিটটা যখন আমি দিয়েছিলাম, একজন আপু আমাকে ফোন দিয়ে বলেছেন, মানে একদম হুড়ুহুড়ু করে, ভাইয়া আপনি তো একটা জিনিস এখানে অ্যাড করেন নাই। আমি বললাম কি অ্যাড করি নাই? বলে সিলেবাস আছে কিন্তু আপনি অ্যাড করেন নাই। আমি বললাম বলেন না আমি কি অ্যাড করি নাই। বলে যে আপনি তো ব্রড মানি আর ন্যারো মানি অ্যাড করেন নাই। কিন্তু আসলে উনি কিন্তু পড়ছেন, এটা কিন্তু ওনাকে থ্যাংক ইউ যে উনি শিটটা পড়ছেন, কিন্তু ব্রড মানি আর ন্যারো মানি কোথায় আছে এটা কিন্তু ধরতে পারেন নাই। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু কোশ্চেনটা ধরতে হবে। যেহেতু প্রফেশনাল এক্সাম, একবারে মানে ওই বাচ্চাদের মতো কোশ্চেন হবে না, একটু হলে তো ওরা টেকনিক খাটাবে। আচ্ছা তাহলে ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে কি হোয়াট ইজ মানি। মানিটা হচ্ছে কি আপনার আমি যে বলেছিলাম যে সব টার্মের সাথে কিন্তু আপনারা পরিচিত, জাস্ট একটু একাডেমিক্যালি যাইতে হবে। এখন মানিটা হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। শুধু এই ছোট্ট একটা দুইটা ওয়ার্ড মনে রাখবেন, এই দুইটা ওয়ার্ড মনে রাখলে আপনি বাকিটা লিখতে পারবেন। এটা আমি লাল করে রেখেছি দেখেন। মানে মানে সোজা কথা, মানে ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আপনি একটু মিউট করে দেন, যারা একটু আনমিউট আছে কে। আচ্ছা তাহলে মানের ক্ষেত্রে আপনি মানে কি পয়েন্ট, আপনি হচ্ছে কি পয়েন্ট গুলো মনে রাখবেন। আপনার কিন্তু এখন পুরো ডেফিনেশন মুখস্থ করার সময় নাই, মানে ব্রেনও নাই, তারপর হচ্ছে আবার এটা কি বলে ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। এই কারণে হচ্ছে কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে। যদি আসে হোয়াট ইজ মানি, দেন আপনি মনে রাখেন মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তার মানে কি পয়েন্ট হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আচ্ছা এখন হচ্ছে কি বাকিগুলো আপনি পারবেন। মিডিয়াম অফ এক্সচেঞ্জ যেহেতু মানি, এবার আপনি আসেন এই মানিটা কিন্তু অ্যাকসেপ্টেড বাই অল। মানে আমরা কিন্তু সবাই এই আমাদের যে বাংলাদেশি টাকাটা আছে, বাংলাদেশি হিসেবে আমরা সবাই এই টাকাটা কোনো ধরনের মতনৈক্য ছাড়া অ্যাকসেপ্ট করি। আমাকে আপনারা একটা ফিস দিচ্ছেন, আমি কিন্তু কোনো কথা বলি নাই, অ্যাকসেপ্ট করছি। সো দিস ইজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কারণ হচ্ছে কি এই মিডিয়াম মানে আপনারা টিউশন ফিসটা পে করছেন, এটা হচ্ছে কি এক্সচেঞ্জ করছেন আমাকে, আমি আপনাদেরকে একটা টিউশন দিচ্ছি অথবা কিছু নোট মেক করে দিচ্ছি। তাহলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মানিটা কাজ করছে। সো মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কিসের জন্য? গুডস এন্ড সার্ভিসের জন্য। গুডস হচ্ছে কি আপনি দোকানে যে আপনি ডাল চাল আটা ময়দা চিনি কিনতেছেন, এটা হচ্ছে গুডস। আর সার্ভিসটা হচ্ছে যেমন এই যে আমি আপনাদের একটা সার্ভিস দিচ্ছি, সেটা হচ্ছে সার্ভিস। আমাদের ব্যাংক কি করে? সার্ভিস দেয়। তার মানে হচ্ছে ব্যাংক যখন সার্ভিস দিচ্ছে এটা হচ্ছে কি একটা সার্ভিস ফিস নিয়ে থাকে। ওই ফিসটা কিসের মাধ্যমে নিয়ে থাকে? টাকার মাধ্যমে নিয়ে থাকে। তার মানে হচ্ছে কি এবার হচ্ছে আসেন ডেফিনেশনটাতে আসেন। মানে ইজ এনি আইটেম অর medium of exchange that is accepted by people for the payment of goods and service। একটু যদি আপনি লিখতে পারেন তাহলে হয়ে গেল। as well as the repayment of loans। কারণ লোন গুলা যে পে করে, ওই লোন গুলা তো গোল্ড সিলভার জেমস স্টোন কিছু দিয়ে কিন্তু পে করে না, লোন গুলাও কিন্তু টাকা দিয়ে পে করে। তার মানে হচ্ছে কি আমরা এখানে তিনটা জিনিস মনে রাখবেন। এখানে আমি একটু বোল্ড করে দিচ্ছি সাথে একটু, হ্যাঁ। তার মানে তিনটা জিনিস মনে রাখবেন। মানে হচ্ছে অ্যাকসেপ্টেড বাই অল ওয়ে, কি পেমেন্ট কিসের পেমেন্ট করতেছে? গুডস এন্ড সার্ভিস প্লাস হচ্ছে লোন, এই তিনটার পেমেন্ট করতেছে। তার মানে আপনার ডেফিনিশনটা অলরেডি শিখে গেছেন। কি পয়েন্ট মনে রাখবেন? মানে ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই পিপল ফর দ্য পেমেন্ট অফ গুডস এন্ড সার্ভিস as well as the repayment of loans। এখন বাকি টুকু আপনি আপনার মতো করে পড়ে নিলেন, তাহলে মানি চলে গেল। আশা করছি মানিটা ভুলবেন না, এটা আসতে পারে যে হোয়াট ইজ মানি। এখন আসেন ফাংশনস অফ মানি। ফাংশনস অফ মানি হচ্ছে আপনার এই মানি কি কাজ করে। এই ফাংশনস অফ মানির আপনার সরাসরি নাম আসতে পারে, আপনাকে বলতে পারে যে মানির ফাংশনস হচ্ছে চারটা। কিভাবে আসে আমি একটু বলতেছি, আগে চারটা বলি। মানি as a medium of exchange, money as a unit of account, money as a standard of deferred payment, money as a store of value। এখন আপনাকে যদি সরাসরি বলে what are the functions of money, discuss, আপনি সুন্দর করে চারটা দিয়ে দিলেন। কিন্তু কিন্তু যদি বলেন illustrate money as a unit of account, তখন কিন্তু যে functions of money আসলো না, শুধু আসলো কি এটা ছোট্ট একটা টার্ম আসলো যে money as a unit of account। দেখেন মানে ছোট ছোট কোশ্চেন করতে পারে। তারপরে বলতে পারতেছে বলবে যে এক্সপ্লেইন মানি অ্যাজ আ স্টোর অফ ভ্যালু। আপনারা যারা আনমিট হয়ে আছেন একটু মিট করে দেন, ক্লাসে ডিস্টার্ব হলো তো আমি ক্লাসটা ঠিক মতো নিতে পারবো না। ম্যাক্সাল না আপু, শুভ ঘোষ, আপনারা বারবার আনমিট হয়ে যাচ্ছেন কেন? আচ্ছা
এরপর দেখেন ফাংশনস অফ মানি, মানে ফাংশনস অফ মানি আপনারা যদি ইন্টারাপ্ট করে মানে এই যে আনমিউট করে দেন তাহলে কিন্তু ক্লাসে ইন্টারাপ্ট হলে কিন্তু ক্লাসের সময়, কারণ সবাই হচ্ছে আমরা চাকরি বাকরি করতেছি বা অনেক কাজ পেলে কিন্তু ক্লাসটা করতেছি, মানে প্রত্যেকের সময় কিন্তু মূল্য আছে। তো সে কারণে অন্যদের নিজেও একটু সেফ থাকেন, অন্যদেরকে একটু সেফ রাখেন। আচ্ছা, ফাংশনস অফ মানি। এখন ফাংশনস অফ, আর এই চ্যাপ্টারটা কিন্তু একটু ওই যে বিজনেস কমিউনিকেশনের মতো ইজি না, একটু টাফ আছে, এখানে ফাইন্যান্সিয়াল টার্ম আছে, তাহলে একটু বুঝতে হবে। আচ্ছা, এরপর আসেন ফাংশনস অফ মানি। এখন ফাংশনস অফ মানিতে কোশ্চেন কিভাবে আসতে পারে আমি বললাম, কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি, এভাবে আসতে পারে, তখন একদম সিম্পল কোশ্চেন, তার মানে চারটা লিখে দিবেন, চারটা একটা এক্সপ্লেনেশন করবেন। আবার আসতে পারে কিভাবে, যে ইলাস্ট্রেট অথবা এক্সপ্লেইন ইউনিট অফ অ্যাকাউন্ট মানি অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট, তখন ইউনিট অফ অ্যাকাউন্টটা শুধু লিখতে হবে, আর কিছু কিন্তু লিখতে হবে না। আচ্ছা, ওকে, এখন আমরা আলোচনা করি মানি অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে ফাংশন তো চারটা, এই চারটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা উপায় নেই, মুখস্থ করতেই হবে। তারপরে মুখস্থ করে যেতে হবে, চারটা মাথায় রাখতেই হবে। এরপরে চারটা হচ্ছে কি, এইগুলো মুখস্থ করার দরকার নাই, এটা হচ্ছে বুঝতে হবে। মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ কিভাবে, মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ আমরা কিন্তু শুরুতেই শিখছি যে মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তার ডিফিনিশন হচ্ছে কি মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কিভাবে, কারণ হচ্ছে কি আমরা যে কিছুক্ষণ আগে বললাম ভাইয়া আমরা সাউন্ড হচ্ছে, ওই যে দুজন আনমিউট করে দিছে, সাউন্ড আসতেছে অনেক, শুনতে পাচ্ছি না কথা। এখন তো অফ করা আছে, এখন কি নয়েজ হচ্ছে? হ্যাঁ, দুজন আনমিউট তো। আচ্ছা আচ্ছা, সেন্ট্রালি ইয়া করে দেন, তখন তো আবার আপনারা রেসপন্স করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন তো ঠিক আছে, চলতেছে, এখন নয়েজ হচ্ছে না। এরপরে আসেন মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমি কিছুক্ষণ আগে ডেফিনিশনটা বলেছিলাম, মানির ডেফিনিশনের ভিতরে হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জটা আছে। কথাগুলো কেটে কেটে আসছে, মেঘ সালমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি আনমিউট করতেছেন কেন বারবার, বলেন তো? আপনি মিউট করেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে অনেক। আচ্ছা, তারপর দেখেন মানি এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমি ডেফিনিশনটা বলেছিলাম, মানি হচ্ছে, মানির ডেফিনিশনটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কি বলেছিলাম, যে আমরা কি করতেছি, মানিটাকে কি হিসাবে ইউজ করতেছি, মানিটাকে ইউজ করতেছি এজ এ এক্সচেঞ্জ, কারণ আটা কিনতেছি, ময়দা কিনতেছি, চাল কিনতেছি, ডাল কিনতেছি, সার্ভিস কিনতেছি, সব কিন্তু টাকা দিয়ে কিনতেছি, তার মানে মানি দিয়ে কিনতেছি। তার মানে এটা কি হিসাবে হচ্ছে কি, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মানে আমরা ইউজ করতেছি। আর এই ফাংশনটা হচ্ছে মানির একদম প্রধান এবং ফান্ডামেন্টাল ফাংশন। কারণ হচ্ছে একটা সময় বার্টার সিস্টেম ছিল, বার্টার সিস্টেমের সাথে আপনারা হয়তো পরিচিত, মানে পণ্য বিনিময়। পণ্য যখন আপনার মানে অর্থাৎ টাকা, ধাতব মুদ্রা তো শুরু হয়েছে, তারপর হচ্ছে কাগজ মুদ্রা। এখন এই ধাতব মুদ্রা বা কাগজ মুদ্রা যাই বলেন, সেটা হচ্ছে আবিষ্কার হওয়ার আগে কিন্তু হচ্ছে কি বার্টার সিস্টেম ছিল, পণ্য বিনিময় ছিল। এখন পণ্য বিনিময়ের পরিবর্তে যখন মানি আসলো, এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে একদম ওয়াইডলি আপনার চালু হয়ে গেল। তো এই মিডিয়াম অফ এক্সচেঞ্জটাই হচ্ছে কি, আপনি যে কোনো অ্যাসেট আপনি এটা হচ্ছে কি মানি দিয়ে বাই করতে পারবেন। এটা হোক ওয়েদার হোক গুডস অর সার্ভিস, অথবা আপনার লোন রিপেমেন্ট, যেটাই হয় সেটাই হচ্ছে কি আপনার মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কনসিডার করা হবে। তার মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জের যে জিনিসটা মাথায় রাখবেন, যে আপনি যে সার্ভিস অথবা গুডস যেটাই কিনেন সেটা মানি দিয়ে কিনতে পারবেন, এটা হচ্ছে মানির একটা ফাংশন। আচ্ছা, এটা মাথায় রাখলাম মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এরপর হচ্ছে কি মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এটা একটু বোঝার বিষয় আছে। মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট, এটা মানে কি, এটা মানে আপনি ছোট্ট একটা জিনিস মনে রাখবেন, অন্তত একটা দুইটা ওয়ার্ড। একটা হচ্ছে, এটা হচ্ছে কি মেজারমেন্ট অফ ভ্যালু। মানে হচ্ছে মেজার করে কোনো কিছুর ভ্যালু। আপনি মানি দিয়ে, ফর এক্সাম্পল, আপনি মানি দিয়ে 1 কেজি চাল কিনবেন, তাহলে 1 কেজি চালের দাম কত, 80 টাকা বা 90 টাকা। আচ্ছা, এইটা যে এই যে মেজার করতেছেন, এই 80 বা 90 টাকা, এটা কি দিয়ে মেজার করতেছেন, মানি দিয়ে। মাঝে মাঝে আপনারা একটু পার্টিসিপেট করেন, মানি দিয়ে করতেছেন। তাহলে মানি কিন্তু মেজারমেন্ট অফ ভ্যালু হিসেবে কাজ করতেছে, অর্থাৎ ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে কাজ করতেছে। ইউনিট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে মেজার করা কোনো একটা প্রোডাক্ট, সার্ভিস, তারপরে হচ্ছে যে এই প্রোডাক্ট বা সার্ভিসের ভিতরে তো সবই চলে আসতেছে। এই প্রোডাক্টের সার্ভিসের ক্যালকুলেশন করতে গেলে, তারপরে হচ্ছে অথবা ভ্যালু মূল্যায়ন করতে গেলে, মানে মেজার করতে গেলে, এটা কয় টাকা। আমরা সবসময় একটা প্রোডাক্ট কিনতে গেছি, তরমুজ কিনতে যাচ্ছি, তরমুজের দাম কয় টাকা, 700 টাকা, তার মানে মেজার করতেছে কিসে, মানিতে।
তারপরে আবার দেখতেছেন কলা কিনতে গেছেন, কলার দাম কত, দেখে বললো যে কলার দাম ডজন তো হচ্ছে 100 টাকা, তার মানে হচ্ছে মেজার করতেছেন। এই মেজারটাকে বলা হচ্ছে কি মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট, এটা হচ্ছে মানির একটা ফাংশনস। আপনারা জাস্ট কথাগুলো মনে রাখেন, এইগুলো লিখতে পারলেই কিন্তু হয়ে যাবে। মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে মেজারমেন্ট, আপনি যে সার্ভিস বা প্রোডাক্টকে মেজার টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন, এটার ভ্যালু দিচ্ছেন, সেটাই হচ্ছে মানির ফাংশনস। তার মানে দুইটা ফাংশন চলে গেল। এরপরে আসেন মানি অ্যাজ আ স্ট্যান্ডার্ড অফ ডেফারেড পেমেন্ট। এটা একটু বুঝেন, ডেফারেড পেমেন্টটা হচ্ছে কি, আপনি ফর এক্সাম্পল দোকানে, আপনার বাসার নিচে দোকান আছে, এখন দোকানের ওই যে মতিন মিয়াকে আপনি চিন্তা করলেন যে প্রত্যেকদিন টাকা দিবেন না, আপনি ওখান থেকে দোকান থেকে বাকি কিনবেন, মানে দোকানে খরচ করবেন কিন্তু টাকা দিবেন না, টাকা দিবেন কোন সময়, মাস শেষে অথবা 2 মাস পরে। এই যে মতিন মিয়া আপনাকে টাকাগুলো আপনাকে সদা দিচ্ছে, অর্থাৎ মুদি মালগুলো দিচ্ছে, আপনি যে নিচ্ছেন, আপনি কিন্তু টাকাটা দেন নাই, টাকাটা কখন দিবেন, টাকাটা দিবেন 1 মাস পরে। আর এটাই হচ্ছে ডেফারেড পেমেন্ট, মানে হচ্ছে ফিউচার পেমেন্ট, ফিউচার ডেটে আপনি এখন হচ্ছে কি, এখন হচ্ছে আপনি গুডস এন্ড সার্ভিসটা পেয়ে যাচ্ছেন, কিন্তু ফিউচার ডেটে আপনি ওই যে ভ্যালুটা পে করবেন। এই যে ফিউচার ডেটে ভ্যালুটা পে করতেছেন, এটা কিসের মাধ্যমে পে করবেন, টাকার মাধ্যমে। এটা কিসের দ্বারা সম্ভব হয়েছে, শুধুমাত্র টাকার কারণে, যদি পণ্য বিনিময় হতো আপনি কিন্তু পারতেন না। মানে এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে মানির একটা ফাংশন, মানির একটা কাজ। এখানে এই কথাগুলোই আছে। মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফারেড পেমেন্ট মিন্স দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ পেমেন্ট ইজ কন্ট্রাক্টেড টু বি মেড এট সাম পয়েন্ট, সাম ফিউচার ডেট। মানে আজকে আপনি কি, আপনি আজকে কোনো কিছু কিনছেন, ফিউচার ডেটে আপনি দিয়ে দিবেন। This is possible because value of money remains more or less constant than has the merit of generally acceptability. The functions of more has specific. এখানে কিন্তু অনেক কথাবার্তা লেখা আছে, আপনি জাস্ট বুঝতেছেন যে এটা হচ্ছে কি, আপনি বর্তমানে আপনি কোন একটা গুডস এন্ড সার্ভিস আপনি এখন বাই করছেন, এটা ফিউচার ডেটে আপনি দিয়ে দিবেন। এই জিনিসটা হচ্ছে ডেফারেড পেমেন্ট, মানে স্ট্যান্ডার্ড অফ ডেফারেড পেমেন্ট হিসেবে কাজ করে, ফিউচার ডেটের জন্য কাজ করে। আপনি আজকে সার্ভিস নেন, আজকে সার্ভিস নিয়ে আবার ওই যে মতিন মিয়া টাকাটা নেবে 2 মাস পরে, মতিন মিয়ার কথাটা মনে রাখবেন। এটা হচ্ছে মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফারেড পেমেন্ট ফাংশন। তারপর আসেন মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু। মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু কোনটা, এটা হচ্ছে কি, মানে আমরা কথা হচ্ছে কি, আগে তো মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাংকে কিন্তু মানুষ টাকা জমাইতো, এটা হচ্ছে স্টোর। আর মানে স্টোর করা, আপনি টাকাটা জমাচ্ছেন, এই টাকাটা জমানো কিন্তু একটা ফাংশন। আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, আমরা স্যালারি পাই, স্যালারি থেকে কি করে ছোট আস্তে আস্তে কি করে এই যে 1-2 হাজার টাকা 5 হাজার টাকার একটা ডিফিউজ করে রাখি। তার মানে কেন করে রাখি, ফিউচার ডেটে কি করব, এটা আমরা জানি যে টাকাটা, আপাত দৃষ্টিতে মনে রাখেন যে টাকাটা তো ভ্যালু ঠিক থাকবে, টাকাটা জমালে যে কোনো মুহূর্তে আমি এই টাকাটা খরচ করতে পারবো। তার মানে এই যে ফিউচার ডেটের জন্য আপনি টাকাটা জমাচ্ছেন, অথবা দেখা গেল যে অনেকে হচ্ছে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তার মানে এই যে ইনভেস্ট করতেছেন টাকাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, মানে অ্যাপ্রিসিয়েট মানে কি টাকাটা বাড়বে। অথবা সেভিংস অ্যাকাউন্টে কেন রাখতেছেন, কিছু এখান থেকে আপনি প্রফিট পাবেন, যাতে আপনার দেখা যায় একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা একটা এফডিআর করে রাখলেন, এফডিআর করে আপনি 6-7% প্রফিট পেলেন, এই জন্য হচ্ছে কি আপনি টাকাটা স্টোর করে রাখলেন, তার মানে টাকাটা রাখলেন, টাকাটা অ্যাপ্রিসিয়েট হবে, মানে টাকাটা বাড়বে। আর এই জিনিস বাড়ার জন্য যে রাখাটা, এই রাখাটাই হচ্ছে মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু, কারণ আপনি মানি স্টোর করতেছেন এবং এটার একটা ভ্যালু আছে, ভবিষ্যতে আপনি এটার একটা ভ্যালু পাবেন। তাহলে এই কথাগুলো এখানে আছে। Money as a store of value means that money is used as a widely accepted currency that holds its value over time. এই যে ওভার টাইমটা একটু মাথায় রাখেন, কারণ এটা ভ্যালু, আপনি গত 50 বছর আগে যদি 50 বছর না বলি, 1990 সালে যে 100 টাকা, তার দাম এখনো কিন্তু 100 টাকাও আছে। আপনি কিন্তু এখানে কিন্তু ইনফ্লেশন নিয়ে চিন্তা করেন না, কারণ 90 সালে যে 100 টাকার নোটটা আছে সেটা কিন্তু এখনো আপনি চালাতে পারবেন, মানে অথবা 2000 সালের যে 500 টাকার নোটটা আছে এটা কিন্তু এখনো চালাতে পারবেন। তার মানে এটার 500 টাকার ভ্যালু আছে, যদিও ভ্যালুটা ইনফ্লেশনের কারণে কমে গেছে, কিন্তু জাস্ট ওই 500 টাকা কিন্তু 500 টাকা হিসেবে কনসিডার করা হবে। তার মানে ভ্যালু ওভার টাইম, এটা একটু দাগাই রাখেন, কাজে লাগবে। People can earn money, save it and then spend it later on knowing that the value has been stored over the time. মানে এটা আমি একটা एग्जांपल দিছি, এখানে एग्जांपलটা মনে হয় আপনাদের শীটে নাই, একটু আপনারা দেখেন যে মানুষ কি করে সেভ করে অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর এগুলো হচ্ছে পটেনশিয়ালি অ্যাপ্রিশিয়েট হয়। সো এটাই হচ্ছে কি মানি অ্যাজ স্টোর অফ ভ্যালু। এখন এই চারটাতেই আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে একটু বলতে পারেন, না হলে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাই তাহলে বুঝতে পারছেন সবাই? মাঝে মাঝে ভাইয়া ইউনিট অফ অ্যাকাউন্ট একটু যদি বলতেন আমাকে।
ইউনিট অফ অ্যাকাউন্ট হচ্ছে, আপনাকে আপনার কথাই বলি, আপনি আজকে কিছু কিনছেন বাজার থেকে? জি কিনছি ভাই, কি কিনছেন বলেন তো ভাইয়া? মেডিসিন। মেডিসিন কিনছেন। আচ্ছা, মেডিসিন কিনছেন, মেডিসিন দেওয়ার জন্য আপনি কি পে করছেন? টাকা আচ্ছা, টাকাটা এখন একটা মেডিসিনের, এক পাতা মেডিসিনের দাম কত? 100। 100। তাহলে এটা কি করছেন, ওই টাকা দিয়ে মেজার করছেন না? জি এটাই হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, মানে মেজার, টাকাটা হচ্ছে মেজার করবে। আপনি মেডিসিন আনছেন, মেডিসিনের পরিবর্তে কিন্তু ওনাকে আপনি গোল্ড দেন নাই, ওনাকে আপনি চকলেট দেন নাই, ওনাকে আপনি কাজু করে দেন নাই, ওনাকে কিছু অন্য কিছু দিতে পারেন নাই। আপনি যে জিনিসটা দিয়ে আসছেন, টাকা দিয়ে আসছেন। এখন টাকাটা কি করছে, একটা মেজার করছে। এই যে একটা ইউনিট, মানে ওই যে ইয়েটা, আপনার যে পাতাটা, এক পাতা ওষুধ, কোয়ান্টিটি মেজার করা। রাইট, এই এক মানে পাতা 100 টাকা দিয়ে কোয়ান্টিটিটা হচ্ছে। আমি কয়টা মেডিসিন পাবো? তাহলে বুঝতে পারছেন তো না এটা? হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ। মানে একদম সিম্পল। মানে আপনি শুধু কি পয়েন্টটা মনে রাখবেন, এখন কিন্তু মুখস্থ করার বয়স নাই, আপনি পড়বেন, পর শীটটা নোটগুলো পড়বেন, আর কি পয়েন্টটা মাথায় রাখতে হবে অবশ্যই, তাহলে ট্রু ফলস এমসিকিউ আর হচ্ছে কি শর্ট কোশ্চেন বড় কোশ্চেন যাই আসুক লিখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই তাহলে। এরপর আসেন কাইন্ডস অফ মানি। কাইন্ডস অফ মানি হচ্ছে কি, কয় রকমের টাকা আছে আমাদের। এখন কয় রকমের টাকা আছে, এটাও কিন্তু 4 রকম। তার মানে একটা জিনিস মনে রাখবেন, ফাংশনও 4টা, আবার হচ্ছে কি কাইন্ডস অফ মানিও 4টা। মনে রাখার জন্য একটু টেকনিক্যাল হয় আর কি। তার মানে 4 ধরনের মানি আছে। এই 4 ধরনের মানি কি কি? একটা হচ্ছে ফিয়াট মানি, কমোডিটি মানি, ফিডুশিয়ারি মানি, কমার্শিয়াল ব্যাংক মানি। আচ্ছা, ফিয়াট মানি কোনটা? ফিয়াট মানি হচ্ছে, সোজা কথা আপনি এক্সাম্পল মনে রাখবেন, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশি টাকা হচ্ছে ফিয়াট মানি। যিনি ইউএসএ আছেন, তার জন্য ডলার হচ্ছে, ইউএস ডলার হচ্ছে কি ফিয়াট মানি। যিনি ইন্ডিয়াতে আছেন, তার জন্য রুপি হচ্ছে ফিয়াট মানি। তার মানে ফিয়াট মানি হচ্ছে কোনগুলা? কাগজে মুদ্রা, যে মুদ্রাগুলো ব্যাক বাই গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারে যে মুদ্রাগুলো প্রচলন হয়, সেগুলাই হচ্ছে কি ফিয়াট মানি। আমাদের বাংলা অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যে মুদ্রাগুলো প্রচলন করে, সেগুলো হচ্ছে এক কথায় ফিয়াট মানি। তার মানে আশা করি ফিয়াট মানি বুঝতে পারছেন, একবার সিম্পল। সেন্ট্রাল ব্যাংক যেগুলো হচ্ছে প্রচলন করে গভর্নমেন্ট অর্ডারে, সেগুলাই হচ্ছে ফিয়াট মানি। ফর এক্সাম্পল টাকা, ইউএস ডলার, ইন্ডিয়ান রুপি। তারপর হচ্ছে কমোডিটি মানি। কমোডিটি মানি তো বুঝতে পারতেছেন, কোশ্চেনের ভিতরে আনসার আছে। কমোডিটি মানি হচ্ছে পণ্য। এখন কমোডিটি মানি কোনগুলা? যেমন দেখেন, টাকা আবিষ্কারের পূর্বে কিন্তু সবই ছিল কিন্তু কমোডিটি। এখন এই কমোডিটি মানিটা হচ্ছে, কমোডিটিটাও কিন্তু মানি হিসেবে ইউজ হয়। যেমন গোল্ড কিন্তু মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ হয়। তারপরে সিলভার, এটাও কিন্তু মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ হতে পারে। ক্যান্ডি, একটা চকলেটও কিন্তু মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মানে ইয়ে হতে পারে, আপনার ইউজ হতে পারে। কি হবে, আপনি একটা গোল্ড দিয়ে যে কোনো একটা কিছু নিতে পারেন। আপনি বললেন যে আপনি, আপনার কাছে 1 গ্রাম গোল্ড আছে। এখন এই 1 গ্রাম গোল্ড কিন্তু আপনি দিয়ে, আপনি চাইলে আপনি শাড়ি কিনতে পারেন, আপনি চাইলে একটা মোবাইল কিনতে পারেন, সম্ভব চাইলেই। সিলভার দিয়ে সেটা সম্ভব, কারণ এটার কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু আছে। আবার একটা চকলেট দিয়ে চাইলে, আপনি একটা চকলেট, আপনার কাছে অনেকগুলো চকলেট আছে, আপনি চাইলে অনেকগুলো চকলেট দিয়ে দোকানদার কাছ থেকে ওরা চেঞ্জ করে অন্য কিছু নিতে পারবেন। সো এটাও কিন্তু মানে কমোডিটি মানি, অর্থাৎ পণ্যর বিনিময়ে যে হচ্ছে কি, যে এক্সচেঞ্জটা হয় পণ্য দিয়ে, সেটাই হচ্ছে কি কমোডিটি মানি। তাহলে এখানে দেখেন, দিস ইজ মানি দ্যাট ইজ অ্যান অ্যাকচুয়াল কমোডিটি দ্যাট হ্যাজ ভ্যালু আউটসাইড অফ বিং আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। Commodity money can be precious metal, gemstone, species, and even coffee. মানে এটা কিন্তু যে কোনো ধরনের পণ্য হতে পারে। সেটা একটা রত্ন, জেমস্টোন, একটা রত্ন পাথর হতে পারে, কারণ রত্ন পাথর তো একটা দাম আছে। ওই রত্ন পাথর দিয়ে কিন্তু আপনি আরেকটা প্রোডাক্ট কিছু একটা কিনতে পারবেন। তার মানে কমোডিটি মিন্স, জাস্ট কমোডিটিটা মনে রাখবেন, যে কমোডিটি দিয়ে, যে কমোডিটির মাধ্যমে যে এক্সচেঞ্জ গুলো হয়, মিডিয়ামটা হয়, এক্সচেঞ্জ হয়, সেটাই হচ্ছে কমোডিটি মানি। তারপরে আসেন, তারপরটা হচ্ছে ফিডুশিয়ারি মানি। ফিডুশিয়ারি মানি হচ্ছে কি, মানে এটাকে বাংলায় বলা যায় হচ্ছে মানে বিশ্বস্ততা বা বিশ্বস্ত বা আস্থা, যেটা হচ্ছে কি আস্থাবান একটা টাকা। ফিডুশিয়ারি মানির সাথে আপনারা প্রত্যেকেই প্রতিদিন কাজ করেন। কি কাজ করেন? আপনারা হচ্ছে পে অর্ডার করে থাকেন, তারপরে চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, এগুলো হচ্ছে ফিডুশিয়ারি মানি। মানে এগুলো হচ্ছে বেস করে ট্রাস্টের উপরে। এটার আদতে কোনো ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নাই, বাট ট্রাস্টের ভ্যালু আছে। একটা পে অর্ডার দেয়া, আপনি একটা কাস্টমার আপনার কাছে আসলে একটা পে অর্ডার করতে, কাস্টমার আপনার কাছে 50 লাখ টাকা পে অর্ডার করলো, আপনি কাস্টমারের কিন্তু একটা পে অর্ডার বলতে কি জাস্ট একটা কাগজ ধরাই দিচ্ছেন,
কাস্টমার কিন্তু সুন্দর করে চলে গেলো, একটা কোশ্চেনও বললো না এই কাগজটা নিয়ে। তার মানে এই কাগজটা আসলে হচ্ছে কি ওই 50 লাখ টাকা। এখন এই কাগজটা কেন 50 লাখ টাকা, সে কেন কোনো কোশ্চেন না করে আপনাকে সুন্দর করে 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্ট ব্যাংকে রেখে চলে গেল, আপনার ব্যাংকে রেখে চলে গেল এই কারণে এটা হচ্ছে ট্রাস্ট। মানে হচ্ছে কি আপনি এটা গ্যারান্টি দিচ্ছেন অথবা আপনাকে বিশ্বাস করতেছে, ব্যাংকে বিশ্বাস করতেছে যে এই 50 লাখ টাকা কনসিডার্ড অ্যাজ মানি এবং যাকে দেন সে অ্যাকসেপ্ট করবে উইদাউট এনি হেসিটেশন। তার মানে ফিডুশিয়ারি মানিটা বুঝতে পারছেন যে দিস ইজ মানি দ্যাট ইজ বেসড অন ট্রাস্ট রাদার দ্যান দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে কি ওই যে তার স্বকীয় একটা ভ্যালু আছে, মূল্য আছে। মানে স্বকীয় মূল্য হচ্ছে একটা পেয়ারের একটা পাটার দাম কত, 5 টাকা 10 টাকা। তার মানে এই 5 টাকা 10 টাকার ভিতরে কিন্তু আপনি 50 লাখ টাকা দিয়ে দিয়েছেন। মানে ইন্ট্রিনসিক ভ্যালুটা না, ইন্ট্রিনসিক ভ্যালুটা আছে যার মূল্য অনেক বেশি এবং যেটা ট্রাস্টের উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে ফিডুশিয়ারি মানি। এবং এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ব্যাকিং নাই, এটা মাথায় রাখবেন তফাৎটা। যেটা হচ্ছে ফিয়েট মানি, কিন্তু ফিয়েট মানি যেটা এটা কিন্তু গভর্নমেন্ট ব্যাকড। আপনাকে যদি বলতে ডিস্টিংগুইশ বিটুইন ফিয়েট মানি এন্ড ফিডুশিয়ারি মানি, তখন কিন্তু অন্যতম একটা ডিস্টিংশন হবে, সেটা হচ্ছে কি fiat money is backed by government, on the other hand fiduciary money is not backed by government. কারণ হচ্ছে fiduciary money backed by bank, a bank আপনার ফর এক্সাম্পল এবিসি ব্যাংক একটা পেয়ার ইস্যু করছে, তাহলে এটা হচ্ছে কি এবিসি ব্যাংক এটার জন্য লায়াবল, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট এটার জন্য লায়াবল না। তার মানে fiduciary মানিটা বুঝতে পারছেন, এক্সাম্পল দিয়ে দিবেন ইনস্ট্রুমেন্ট, চেক, ড্রাফট, পেমেন্ট অর্ডার। আর একটা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংক মানি সম্পর্কে কারো যদি একটু আইডিয়া থাকে একটু বলতে পারেন, মানে এটা কি হতে পারে? মাঝে মাঝে একটু পার্টিসিপেট করেন, নাহলে তো ঘুমাই, আমার নিজেরও ঘুম আসবে। কেউ একটু বলবেন কমার্শিয়াল মানিটা? কমার্শিয়াল কি যে ভাইয়া ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি এগুলো নাকি কমার্শিয়াল? না এগুলা না, এগুলা না আপা। আর কেউ? কোন ঋণপত্র? নাও সাকাত ভাই, বন্ড Commercial- বিজনেস রিলেটেড পরেরটা হইছে বিজনেস রিলেটেড মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ক্রেডিট কার্ড, ইন্টারনেট পেমেন্ট, ডিজি ব্যাংকিং, এই জিনিসটাকে এক্স্যাক্টলি আমরা মানে এইবার আসছেন এক্স্যাক্টলি। কমার্শিয়াল মানে হচ্ছে ব্যাংক যে এটা ক্রিয়েট করে, ব্যাংক যেগুলা, অর্থাৎ ব্যাংক কিন্তু হচ্ছে মানি ক্রিয়েট করে। ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে মানি ক্রিয়েট করে ব্যাপারটা এরকম না, কমার্শিয়াল ব্যাংক গুলা কিন্তু মানি ক্রিয়েট করে। কিভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু পরবর্তীতে আছে, একটা মানে ভালো একটা চ্যাপ্টারের কাছাকাছি অথবা একটা কোশ্চেনে আছে। কিন্তু কমার্শিয়াল ব্যাংক গুলা হচ্ছে কি মানি ক্রিয়েট করে। কিভাবে ক্রিয়েট করে? ছোট একটা এক্সাম্পল দিই। একটা কাস্টমার আসলো আপনার কাছে, কাস্টমার আসে 1 লাখ টাকা আপনার এখানে ডিপোজিট করলো। ওই 1 লাখ টাকা ডিপোজিট নিয়ে কি আপনি বসে আছেন? আপনি কিন্তু ওই 1 লাখ টাকা নিয়ে বসে নাই। কারণ হচ্ছে আপনাকে একটা মিনিমাম রিজার্ভ হয়তো বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। ফর এক্সাম্পল এটা ধরে নিলাম 15%, এখন কত পার্সেন্ট আছে? 70% মনে হয়। 70% রিজার্ভ রিকোয়ারমেন্ট, 70% মানে 17 টাকা, আপনি 17,000 টাকা আপনি ইয়েতে রাখতে হবে বাংলাদেশ ব্যাংকে। বাকি 83 টাকা নিয়ে তো আপনি বসে থাকবেন না। ওই 83 টাকায় কিন্তু আপনি হয় ওয়েদার লোন দিয়ে দিবেন, কাউকে ক্রেডিট কার্ড দিলেন, তারপরে হচ্ছে অথবা এটা আপনার ইএফটি আরটিজিএস করে অন্যদিকে পাঠাচ্ছে। তো এইভাবে যে মানিগুলো ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হবে কমার্শিয়াল ব্যাংক মানি। এবার আসেন আমরা এবার কথাবার্তা আসি, পড়াশোনায় আসি। দিস ইজ মানি ইন দ্য ইকোনমি ইন দ্য ফর্ম অফ ডেট ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাংক। ব্যাংক লোন আউট অফ মানি বেসড অন দ্য ফিয়াট মানি। দেখেন এটা কিন্তু টোটালি ফিয়াট মানি উপরে বেসড করে হয়। কারণ আপনি যদি বললাম আপনাকে হাতে তো 83 টাকা আছে, 17 টাকা কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। এখন 17 টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে, বাকি 83 টাকা নিয়ে কিন্তু আপনি ব্যাংকের বলটা রেখে কিন্তু বসে থাকবেন না, আপনি এখান থেকে কিন্তু লোন দিবেন। তার মানে লোন যে দিচ্ছেন ওই টাকা থেকে, ওই যে একটা যে ব্যক্তিকে আপনি লোনটা দিচ্ছেন সে কিন্তু আবার এই টাকাটা কিন্তু ভাঙাইতে পারবে, তুলতে পারবে, অথবা অন্য ব্যাংকে অথবা যে কোনো একটা জিনিস খরচ করতে পারবে। আবার যে লোকটা 100 টাকা আপনার এখানে রাখছে সেও যে কোনো সময় আপনার এখানে আসে টাকাটা চাইতে পারে, অন ডিমান্ড আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। তার মানে একদিকে যেমন হচ্ছে কি ফিয়াট মানিটা আপনার এখানে ঢুকছে, আবার অন্যদিকে ফিয়াট মানিটা লোন হয়ে বের হয়ে গেছে। কিন্তু আপনি লোন হয়ে যে বের হয়ে গেছে, ফিয়াট মানি কিন্তু ওই একটাই, ওই 100 টাকাই, কিন্তু ওই 100 টাকার সাথে আপনি কিন্তু আবার ভ্যালু অ্যাড করছেন, মানি ক্রিয়েট করছেন। কিসের মাধ্যমে? লোনের মাধ্যমে।
আর এটাই হচ্ছে কি কমার্শিয়াল মানি। ব্যাংক মানি ক্রিয়েট করে, একটা সিম্পল, এটা কিন্তু কঠিন করিয়েন না, মানে আপনি জাস্ট লোনের কথা চিন্তা করবেন তাহলে কিন্তু এটা ইজি হয়ে যায়। কমার্শিয়াল ব্যাংক মানে যেটা মানে ব্যাংক ক্রিয়েট করতেছে, ব্যাংক যে মানিগুলো ক্রিয়েট করে সেগুলোই হচ্ছে কি কমার্শিয়াল মানি, এবং এটা হচ্ছে বেসড করে কিসের উপরে, ফিয়াট মানির উপরে। ফিয়াট মানি কোনটা, ওই যে আপনারা জানেন ফিয়াট মানি হচ্ছে কারেন্সি, মানে হচ্ছে টাকা, সোজা কথা বাংলাদেশি টাকা, অথবা যে যে দেশে থাকে সেই টাকা। তাহলে এগুলো কি এক্সাম্পল দেন, এগুলো হচ্ছে কি হচ্ছে commercial bank money consists of deposit balance can be transferred either by means of proper paper orders. পেপার অর্ডার কোনগুলো, চেকের মাধ্যমে হইতে পারে, এরপরে ইলেকট্রনিক্যালি হইতে পারে, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ায়ার ট্রান্সফার, ইন্টারনেট পেমেন্ট এর মাধ্যমে পেমেন্ট গুলো দিচ্ছেন। তার মানে এখানে কিন্তু মানি ক্রিয়েট হচ্ছে, মানে এইভাবে যে মানিটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। মানে এই চারটার ভিতরে যদি কোনো প্রবলেম থাকে একটু বলতে পারেন। এটা কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু টার্নিং পয়েন্ট এখানে একটু বুঝবেন, এখানে কিন্তু 20-এর ভিতরে 18 পাইতে হবে, 20-এর ভিতরে 18 না পাইলে আপনি এখানে লুজার হবেন। কিন্তু এটা কিন্তু সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। ভাইয়া এই ক্যাটাগরি অফ মানির মধ্যে কি ইলেকট্রনিক মানি বা ক্রিপ্টোকারেন্সি এগুলো কি আসবে? ক্রিপ্টোকারেন্সির কথা যদি বলেন, ক্রিপ্টোকারেন্সি কিন্তু ব্যাংক ইস্যু করে না। ব্যাংক ইস্যু করে না, তাহলে কিন্তু এটা আপনি দিতে পারবেন না, এটা দিলে ভুল হবে। ক্রিপ্টোকারেন্সি এটা ক্রিপ্টো, এটা ওয়েবসাইট আসলে ডেভেলপ করছে ওরা, ওয়েবসাইটে হয়, যে কোনো মতো এটা যদি ড্যামলিশ হয়ে যায় তার মানে এর কোনো ভ্যালু নাই। বাট ব্যাংক যে মানিটা ক্রিয়েট করে সেটা কিন্তু অবশ্যই যে কোনো সময় আপনি ভাঙাতে পারেন। একটা পে অর্ডার ইস্যু করছেন আপনার ব্যাংক, এই পে অর্ডারে কিন্তু ম্যাচুরিটি থাকে না, 5 বছর পরে কিন্তু আপনি ভাঙাইতে পারবেন। কিন্তু ওই ক্রিপ্টোকারেন্সি 5 বছর পরে কিন্তু দেরি হয়ে যেতে পারে, ইবেলের মতো। তাহলে বুঝতে পারছেন? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এখানে কোনো কোশ্চেন নাই। তাহলে পরের কোশ্চেনে চলে যাই। এরপর আসেন ডিমান্ড ফর মানি। আচ্ছা, মানির ডিমান্ড গুলো কি কি? 3টা আছে, 3টা ডিমান্ড। এগুলো কিন্তু কোনোটা কম লিখলে কিন্তু মার্কস কমে যাবে, এগুলো কিন্তু টু দ্য পয়েন্ট লিখতে হবে, যেহেতু ফাইন্যান্সের টার্ম। আর এই 3টে যদি আসে, ডিমান্ড ফর হোয়াট আর দ্য ডিমান্ড ফর মানি, তখন কিন্তু এই 3টাই লিখতে হবে। এই কারণে প্রথমে আপু যে বলেছিলেন আসলে কিছু জিনিস মুখস্থ করতেই হবে, না হলে উপায় নেই, কারণ এখানে বানায় লিখতে পারবেন কিন্তু ওই যে পয়েন্ট গুলো তো মাথায় রাখতে হবে। ডিমান্ড ফর মানি, আচ্ছা ডিমান্ড ফর মানিতে 3টে আছে, এই ট্রানজাকশন রিলেটেড রিজন, প্রিকশনারি রিজন, স্পেকুলেটিভ রিজন। আচ্ছা, এই 3টে রিজন কি ডিমান্ড? কারণ হচ্ছে টাকার দরকার, টাকার ডিমান্ড হয়, টাকার চাহিদা, টাকাটা দরকার। কেন দরকার? এই 3টা কারণে দরকার। এখন দেখেন ট্রানজাকশন রিলেটেড রিজন। ট্রানজাকশন রিলেটেড রিজনে কিছুক্ষণ আগে একজন ভাইয়া বলেছিলাম, উনি ফার্মেসিতে গিয়েছেন, ফার্মেসিতে দিয়ে উনি মেডিসিন কিনছেন। তাহলে এই যে মেডিসিনটা কিনেছেন সেটা কিন্তু একটা ট্রানজাকশন করছেন। উনি 100 টাকা দিয়েছেন আর ওনাকে আপনার 1 পাতা মেডিসিন দিয়েছে, এটা হচ্ছে ট্রানজাকশন। আর এই ট্রানজাকশনের জন্য হচ্ছে মানিটা দরকার। তার মানে আশা করি এটা বুঝতে পারছেন ট্রানজাকশন রিলেটেড রিজন। প্রত্যেকটা ট্রানজাকশন, আপনি ডাল, চাল, আটা, ময়দা, চিনি, আপনি শপিং করতে যাচ্ছেন, জামা কাপড় কিনতে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রানজাকশন করতেছেন। এই ট্রানজাকশনের জন্য হচ্ছে টাকাটা দরকার, কারণ যেহেতু এখন বার্টার সিস্টেম নাই, পণ্য বিনিময় আপনি করতে পারবেন না। তার মানে পণ্য সাথে তো আর গোল্ড নিয়ে ঘুরবেন না যে আমার কাছে এত গ্রাম গোল্ড আছে, এটার পরিবর্তে আমাকে এতগুলো চাল দেন, এতগুলো ডাল দেন, অথবা এতগুলো জামা দেন, একটা মোবাইল দেন। এটা আসলে অ্যাকসেপ্টেবল না। যদিও আপনি সেল করে তারপরে আবার কনভার্ট করে নিতে পারবেন, তার মানে হচ্ছে কি আপনার আসলে টাকাটাই হচ্ছে এক্ষেত্রে মুখ্য। তার মানে টাকাটা দরকার হচ্ছে ট্রানজাকশন রিলেটেড রিজনের জন্য টাকাটা দরকার। এরপরে আসেন প্রিকশনারি রিজন। প্রিকশনারি কোনটা? প্রিকশনারির বাংলাটা হচ্ছে কি সতর্কতামূলক। তার মানে হচ্ছে কি আপনি আপনার ফিউচারে কোনো একটা ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে, আমরা অসুস্থ হতে পারি, তারপরে আমরা হচ্ছে কি আমাদের যে গাড়িটা ইউজ করতেছি সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে হচ্ছে কি আমরা আমাদের বাচ্চা অসুস্থ হতে পারে। তার জন্য কিন্তু আমরা একটা টাকা সেভ করে রাখি। কেন? কারণ হচ্ছে কি ভবিষ্যতে যে কোনো ধরনের আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটতে পারে, তার জন্য যে এই যে টাকাটা সেভ করে রাখতেছি ভবিষ্যতের জন্য, মানে হচ্ছে সতর্কতার সহিত ভবিষ্যতের জন্য রাখতেছি, এটাই হচ্ছে প্রিকশনারি রিজন। মানে হচ্ছে আপনি আগে থেকেই আপনি সতর্ক হয়ে যাচ্ছেন যে আপনার কিছু অ্যাসেট রাখতে হবে। তো ওই অ্যাসেটটাই কিন্তু মানে কি আপনি সেভ করলেই কিন্তু আপনি ওই ভবিষ্যতে আপনার যদি হসপিটালাইজেশন হন, আপনার যদি কার অ্যাক্সিডেন্ট করে, আপনার যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে কিন্তু আপনি ওই টাকাটা খরচ করেই কিন্তু আপনি এটা সেভ মানে প্রবলেমটা সলিউশন করতে পারবেন। আর এটা হচ্ছে প্রিকশনারি রিজন। থার্ড রিজন আর লাস্ট রিজনটা কি? স্পেকুলেটিভ রিজন। এটার মানে হচ্ছে কি আপনি একটু অনুমান করতেছেন, মানে
মানে আন্দাজ করতেছেন, অনুমান করতেছেন যে টাকার ভ্যালুটা হয়তো বাড়তে পারে, যেটা ডলারের ক্ষেত্রে হইলো। যেমন দেখেন 6-7 মাস আগেও একদম পার ডলার কত ছিল, 6-7 মাস আগেও পার ডলার কিন্তু 83 টাকা, 84 টাকা, 85 টাকায় মানে আপনার ট্রেড হয়েছে। যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করতেছেন তারা এটা ভালো জানবেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কি ডলারের দাম বেড়ে গেল, 110 টাকা, 15 টাকা, 12-13 টাকা সেল হলো। তার মানে এরকম যদি আপনি আন্দাজ করতে পারেন যে টাকার ভ্যালুটা বেড়ে যাবে অথবা ডলারের ভ্যালুটা বেড়ে যাবে, এই আন্দাজ করে আপনি যে কাজটা অ্যাসেটের বিপরীতে রাখতেছেন, টাকাটা রাখতেছেন, সেটাই হচ্ছে কি হচ্ছে স্পেকুলেটিভ রিজন। দেখেন if they expect the value of such money, আমি এখানে প্রথম নোটটা এই সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিলাম। ফর এক্সাম্পল এখানে আপনি দেন if we expect এখানে জাস্ট করে দিই, if we expect the value of such money to increase versus other asset classes, মানে other asset class কোনটা, মানে কম্পারেটিভলি বেসিক্যালি ধরুন গোল্ডের সাথে আপনি ম্যাচ করলেন, গোল্ডের সাথে কম্পেয়ার করে আপনি চিন্তা করতেছেন যে ডলারের দাম বেড়ে যাবে অথবা টাকার দাম বেড়ে যাবে, তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করতেছেন। এরপরে হচ্ছে কি মানি ক্যান বি ইউজড অ্যাজ এ স্টোর অফ ওয়েলথ এন্ড কল দিস মোটিভ ফর হোল্ডিং মানি অ্যাজ দ্য স্পেকুলেটিভ মোটিভ। মানে আপনি আন্দাজ করতেছেন যে আপনার উদ্দেশ্য হচ্ছে কি ভবিষ্যতে এটাকে মানে প্রফিটেবল অবস্থায় নিয়ে যাওয়া, এর জন্য কিন্তু মানি ইউজ করা হয়। তার মানে হচ্ছে আপনি ভাবতেছেন টাকার দাম বেড়ে যাবে, তাই টাকাটা আপনি সেভ করতেছেন। আপনি কি সেভ করতেছেন না, আপনি জমি অর্থাৎ জায়গা জমি কিনতেছেন না, গোল্ডও কিনতেছেন না, না কিনে টাকাটাই জমাচ্ছেন। আপনি আন্দাজ করতেছেন যে টাকার দাম বাড়বে, এটাই হচ্ছে স্পেকুলেটিভ রিজন। আর এর জন্য আমরা ডিপিএস করি, এফডিআর করি যে টাকার দাম বাড়বে, টাকাগুলো এভাবে থাকতেছে, যদি ঘটে উল্টা। বাট এইখানে হচ্ছে কি আপনার যে টাকার যে কাজটা ডিমান্ড ফর মানি, কেন ডিমান্ড ফর মানি, সেটা হচ্ছে কি এই তিনটা রিজনে, একটা হচ্ছে ট্রানজাকশন রিজন, একটা হচ্ছে প্রিকশনারি রিজন, আর একটা হচ্ছে স্পেকুলেটিভ রিজন। স্পেকুলেটিভ রিজনটা একটা আবার বলি, সেটা হচ্ছে কি আপনার ওই যে বললাম আপনার মোটিভটা হচ্ছে কি টাকার দাম ভবিষ্যতে বাড়বে, আর ভবিষ্যতে যদি বাড়বে আপনি এটাকে স্টোর করলেন কম্পারেটিভলি কিসের সাপেক্ষে, ওই যে আদার অ্যাসেটের সাপেক্ষে। আদার অ্যাসেট কি হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, তারপরে হতে পারে যে কোনো কমোডিটি হতে পারে, তার পরিবর্তে অথবা রিয়েল এস্টেট হতে পারে, রিয়েল এস্টেট কোনটা জায়গা জমি অথবা ফ্ল্যাট হতে পারে। তাহলে এগুলোর এগেনস্টে আপনি এগুলো না করে আপনি যখন টাকাটা জমাবেন সেটা হচ্ছে স্পেকুলেটিভ রিজন। তার মানে তিনটা আপনারা বুঝতে পারছেন আশা করি, ডিমান্ড ফর মানি। এরপরে আসেন মেজার্স অফ মানি সাপ্লাই। এখান থেকে কোশ্চেন আসবেই, এটা একটু বুঝান। মেজার্স অফ মানি সাপ্লাইটা কিভাবে আপনি মেজার করে, কিভাবে মানি সাপ্লাই গুলো গ্রহণ করে। মেজারিং মানি সাপ্লাই মানে হচ্ছে কি একটা ইকোনমিতে, ধরেন বাংলাদেশের একটা ইকোনমি, এই ইকোনমিতে কি পরিমাণ মানি সাপ্লাই আছে, কি পরিমাণ টাকা আছে, এই জিনিসটা মেজার করা বা ক্যালকুলেট করাই হচ্ছে মেজারিং মানি সাপ্লাই। আমি আবার বলি, মাথায় রাখেন যে একটা ইকোনমিতে কি পরিমাণ মানি সাপ্লাই আছে, মানে কি পরিমাণ টাকা, সোজা কথা হচ্ছে কি পরিমাণ টাকা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সাপ্লাই আছে, বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ টাকা সাপ্লাই করছে সারা বাংলাদেশে, এই টাকাটাকে ক্যালকুলেট করাটাই হচ্ছে কি একটা পার্টিকুলার টাইমে মেজারে, এটাই হচ্ছে কি মেজারিং মানি। মানে একটা ইকোনমিতে কি পরিমাণ টাকা আছে সেটাই মেজার করা হচ্ছে মেজারিং মানি। এটা একটু বুঝেন, এটা কিন্তু আসবে, একটা কোশ্চেন থাকবে এখান থেকে। তারপর আসেন এখন মানি মেজারটা কিভাবে করে, মানি মেজারটা তিন ভাবে করে। এখন আসেন মানি মেজারটা তিন ভাবে কিভাবে করে। প্রথম হচ্ছে ভাইয়া শব্দ হচ্ছে তো, হ্যাঁ শব্দ হচ্ছে যে কি আনমিউট হয়ে গেছে, শব্দ হচ্ছে। এবার হচ্ছে সিজার রহমান, এবার পাচ্ছেন শব্দ? না এখন ঠিক আছে। হ্যাঁ, ওনাকে মিউট করে দিয়েছি। আপনারা একটু যদি মানে কার্টেসিটা মেনটেন করেন তাহলে আমার জন্য একটু ভালো হবে আর কি। মানে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, আপনারা একটু দেখেন যে আপনাদের মানে সাউন্ডটা যেন মিউট থাকে। আপনি যখন দরকার হবে তখন জাস্ট আনমিউট করে কথা বলেন, তাহলে সবার মানে সমস্যা হলো না। আর এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা কিন্তু বিজনেস কমিউনিকেশনের মতো না, একটু কিন্তু টাফ আছে এই সাবজেক্টটা, এবং একটু না ভালোই টাফ আছে। বাগা ফাইন্যান্সের প্রফেসররা কিন্তু এই সাবজেক্টটা পড়ায়, আমি সেখানে চুনোপুটি। তো আচ্ছা যাই হোক, আসি
আমি চেষ্টা করবো আমার যতটুকু সাধ্য আছে, বা অ্যাজ এ স্টুডেন্ট অফ ফাইন্যান্স আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে। তারপরে আসেন, যেটা হচ্ছে কি মানি সাপ্লাই তো বললাম, একটা ইকোনমিতে কি পরিমাণ মানি সার্কুলেট করা আছে, সাপ্লাই আছে, সবগুলো টাকাটাকে যদি অ্যাগ্রিগেট করেন একটা পার্টিকুলার টাইমে, যেটা হবে সেটাই হচ্ছে মেজারিং মানি, অর্থাৎ মানি একটা ইকোনমিতে এই পরিমাণ মানি আছে। ধরেন বাংলাদেশে 5 লক্ষ কোটি টাকা এখন সার্কুলেট করা আছে, তার মানে এই মুহূর্তে, তার মানে এটাই হচ্ছে কি মেজারিং মানি, যে আমার ইকোনমিতে 5 লক্ষ কোটি টাকা এখন সার্কুলেট করা আছে। এখন এটা মেজার করার 3টা প্রসেস আছে, 3টা স্টেপস আছে। আচ্ছা, এগুলো কি কি? এগুলো হচ্ছে, প্রথম হচ্ছে M0 or the monetary base। monetary base তো মানি বুঝছেন, সেটা হচ্ছে মানি বেসড। M0 কোনটা? M0 হচ্ছে দেখেন আপনার ইকোনমিতে কি পরিমাণ টাকা, মানে হচ্ছে বাংলাদেশি টাকা, বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশে আছি আমি বাংলাদেশি বলি, কি পরিমাণ কাগজে মুদ্রা এবং কাগজে মুদ্রা এবং ধাতব মুদ্রা মানে কয়েন সার্কুলেট করা আছে, এটাই হচ্ছে M0 মানি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবং as well as commercial bank deposit with the central bank, এই জিনিসটা, এই ছোট্ট একটা জিনিস শুধু মাথায় রাখবেন। দেখেন কয়েন এবং নোট, কতগুলো কয়েন আছে, কতগুলো নোট আছে, সবগুলো সমষ্টির সাথে সাথে কমার্শিয়াল ব্যাংক কিন্তু সেন্ট্রাল ব্যাংকে একটা ওই যে রিজার্ভ রাখে, ডিপোজিট রাখতে হয় ম্যান্ডেটরি, এটা 17% হয়তো এরকম। ওই যে 17% প্লাস কমার্শিয়াল ব্যাংকের ম্যান্ডেটরি ডিপোজিট প্লাস কয়েন এবং নোট সহ যেটা ক্যালকুলেট করা হয় সেটাই হচ্ছে M0 মানি। এটা বুঝতে পারছেন কিনা দেখেন, এখানে আমি লিখে দিয়েছি কয়েন এন্ড নোট প্লাস ডিপোজিট উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। একবার ইজি কিন্তু M0টা, M0 or the monetary base। তারপর আসেন M1। M1 মানি কোনটা? M1 মানি ওই যে একজন আপু আমাকে বলেছিলেন যে ব্রড মানি, ন্যারো মানি কোনটা? এই যে M1 মানিকে বলা হয় ন্যারো মানি। একবারই সহজ, M1 মানি ইজ কল্ড ন্যারো মানি। শুরুতে আছে M1 মানি, অলসো নোন অ্যাজ ন্যারো মানি। তারপর দেখেন এটা কিভাবে হয় ন্যারো মানি। This is a narrower measure of money supply that includes all the asset in M0 plus demand deposit। তার মানে M1 হইতে গেলে আপনাকে ওই M0 গুলো কালেক্ট করতে হবে, মানে M0 গুলো যোগ করতে হবে, মানে যোগ করতে হবে M0 প্লাস। M0 তে কি কি আছে? কয়েন আছে, নোট আছে, আবার ডিপোজিট উইথ সেন্ট্রাল ব্যাংক আছে। তাহলে এইগুলা M0 এগুলা সব সহ প্লাস হচ্ছে কি all the asset in M0 plus demand deposit which are deposit held in checking account that can be accessed through check, debit card, other payment method। মানে দেখেন আপনি হচ্ছে কি M0 যখন ক্যালকুলেট করতেছেন তখন কয়েন, নোট আর ওই যে সেন্ট্রাল ব্যাংকে যে ডিপোজিট আছে সেটা ধরছেন, কিন্তু যখন ন্যারো মানিতে আসলেন তখন এগুলো ধরছেন, সাথে যোগ করে দিচ্ছেন কোনগুলা? ওই যে আপনি একটা পে অর্ডার দিচ্ছেন, ডেবিট কার্ডে কিন্তু টাকা আছে কারো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পরিবর্তে এখানে ক্রেডিট কার্ড দিয়ে দেন, ক্রেডিট কার্ডে কারো টাকা আছে, ডেবিট কার্ডে কারো টাকা আছে, আদার পেমেন্ট ওই যে পে অর্ডার দিয়ে রাখছেন, ওই পে অর্ডার টাকাটা তো আপনার কাছে রয়ে গেছে, কাস্টমার কিন্তু ভাঙায় নাই, সে ভাঙাবে হয়তো 2 বছর পরে। তাহলে কি হলো? ওই টাকাটাও কিন্তু ধরতে হবে, আর ওই টাকাটা ধরে যে ক্যালকুলেশনটা করা হয় সেটা হচ্ছে M1, মানে হচ্ছে ন্যারো মানি। আশা করি ন্যারো মানিটা বুঝতে পারছেন। ন্যারো মানি ভাইয়া প্রাইস বন্ড কি এখানে আসবে? প্রাইস বন্ড তো ডিফিকাল্ট টু সে ব্রাদার, আমি কিন্তু এইটা নিয়ে পড়াশোনা করতে যাই প্রাইস বন্ডের কোনো কথা শুনি নাই, মানে পড়ি নাই আর কি, যে M1 মানিতে প্রাইস বন্ডটা ইনক্লুড। কিন্তু প্রাইস বন্ডটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক সেল করে। এখন বাংলাদেশ ব্যাংক যখন প্রাইস বন্ড সেল করে, প্রাইস বন্ডটা ইজ ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট। এখন আমার মনে হয় যে M1 মানিতে প্রাইস বন্ডটা আসা উচিত, কিন্তু যদিও আমি পাইনি, বইপত্র দেয় আর কি। যেহেতু এটা নিয়ে আর কনফিউজ না হই, এটা বাদ দিলাম, আপাতত আমাদের পরীক্ষা পাস করা দরকার। ওকে যাই হোক, তার মানে M1 মানিটা মোটামুটি এই জিনিসগুলো তো বুঝছেন যে M1 মানি কোনগুলো হবে, কারণ আপনাকে ওই প্রাইস বন্ড দিয়ে বলবে না, হয়তো বলবে যে M1 মানিটা। সাকাত ভাই জি বস। আসলে প্রাইস বন্ড আসবে না, তো আবার অন ট্রেজারি বন্ডও আসবে। এক্স্যাক্টলি প্রাইস বন্ড আসবে না, কারণ আদার প্রাইস বন্ডটা হচ্ছে আদার এলিজিবল সিকিউরিটিজ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাজ লাইক এ ট্রেজারি বিল বন্ডের মতো, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকে SLR CRR মেইনটেইন করতে লাগে। হ্যাঁ, তো সুতরাং ওইটা আসবে না।
এক্স্যাক্টলি আমার কিন্তু আমি আই এম সরি টু সে দ্যাট আমি কিন্তু এই ব্যাপারটা জানি না, মানে প্রাইস বন্ডটা আপনি ভালো ক্লিয়ার করে দিয়েছেন সবাইকে। হ্যাঁ, ওইটা আসবে না। তো এই কারণে বসের মতো এই কারণে আপনারা কিন্তু মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, কারণ আমি কিন্তু ফাইন্যান্সের প্রফেসরও না কেউ না, আমি বললাম একজন প্রফেসরের সাপেক্ষে আমি চুনোপুটি, জাস্ট আমি ফাইন্যান্সের স্টুডেন্ট হিসেবে আপনাকে যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। So, আমার ভুল থাকতে পারে, আপনারা যদি কোথাও ভুল হয় তাহলে কিন্তু সংশোধন করে দেবেন, কারণ এগুলো সবগুলো কিন্তু ফাইন্যান্সের টার্ম। আচ্ছা, তারপর আসেন M2 মানি। M2 মানি কোনগুলো? এখন আমরা শুরুতে যে জানছি যে M0টা কিন্তু হচ্ছে কি আপনার নোট, কয়েন, তারপর হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংকের ডিপোজিটটা রাখি সেটা, এবং M1 হচ্ছে ওইগুলা যোগ ডিমান্ড ডিপোজিট গুলা। কোন ডিমান্ড ডিপোজিট? ওই যে চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আদার পেমেন্ট মেথড এইগুলা। এখন M2 হচ্ছে কি এর সাথে আরো যোগ হবে। কোনগুলা যোগ হবে দেখেন, M2 মানি অলসো নোন অ্যাজ ব্রড মানি। এখন ওই যে আপু বলেছিলেন যে ব্রড মানি আর ন্যারো মানি পান নাই, তখন ওনাকে যদি কোশ্চেনে দিয়ে দেয় হোয়াট আর দ্য ডিস্টিংশন বিটুইন ব্রড মানি এন্ড ন্যারো মানি, তাহলে কিন্তু গোলাইলে হবে না, তখন বলতে হবে M1 is called narrow money, on the other hand M2 is called broad money, আর narrow money included হচ্ছে কি M0 money plus demand deposit, on the other hand M2 money এখন আমরা পড়ব। আচ্ছা দেখেন M2 money, তাহলে M2 money also known as broad money. This is a broader measure of the money supply that include all asset in M1 plus M1. তার মানে M1 কারা আছে? M1 এ কিন্তু ওই ডিমান্ড ডিপোজিট প্লাস M0 আছে, একটু খেয়াল করেন। তার মানে M1 এ M0 এবং M1 দুইটাই আছে, দুইটাকে ইনক্লুড করছে। This is a broader measure of money supply that includes all the asset in M1 plus কোনগুলা? এইগুলা একটু আমি বোল্ড করে দিই, এইগুলা প্লাস এইগুলো। আচ্ছা, এখন এইগুলা কারা? এবার দেখেন এই যে M1 সবগুলো M1 কিন্তু M0 M1 কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম। এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি M1 এর সাথে এগুলো জাস্ট যোগ করে দিব। কোনগুলো? সেভিং ডিপোজিট। আপনার ব্যাগে কিন্তু সবাই সেভ করে, সেভিং ডিপোজিট আছে। তারপরে হচ্ছে ওই যে সেভিং ডিপোজিট গুলো রাখতেছে, ওই সেভিং ডিপোজিট গুলো কিন্তু এখানে অ্যাড হবে। কারণ আপনি কেন অ্যাড হবে যদি বলতে চান, সেটা হচ্ছে কি আপনি দেখেন যে জিনিসটা, যে একজন সেভার, সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার, সে আপনার এখানে 100 টাকা রাখছে, 100 টাকা যে রাখছে, ওর 100 টাকা তো আপনি আর আপনার ব্যাংকের বলটা আমি আগে বলেছিলাম ধরে রাখেন নাই, ওটা তো আপনি লোন দিয়ে দিয়েছেন। লোন দিয়ে দিলে সে কিন্তু আরেক জায়গায় যায় ওই টাকাটা খরচ করতেছে। সে কারণে হচ্ছে কি আপনি যে সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার এখানে, যে আপনার এখানে তো আছে শুধু নাম্বার, টাকা তো নাই, ওই নাম্বার গুলো কিন্তু যোগ করতে হবে। আচ্ছা, এটা হলো সেভিং ডিপোজিট। এরপর হলো মানি মার্কেট সিকিউরিটিজ। মানি মার্কেট সিকিউরিটিজ মানে হচ্ছে ওই স্টক মার্কেটের কথা বলতেছে। আর হচ্ছে স্মল টাইম ডিপোজিট মানে হচ্ছে FDR, মানে হচ্ছে কি টার্ম ডিপোজিট যেগুলোকে আমরা বলি। টার্ম ডিপোজিট গুলো হয় কি, টার্ম ডিপোজিট গুলো রাখলো, ওই টার্ম ডিপোজিটের অ্যামাউন্ট গুলো হচ্ছে কি যোগ করে, টার্ম ডিপোজিট, মানি মার্কেট সিকিউরিটি এবং সেভিং ডিপোজিট গুলা যোগ করে সাথে M1 এবং M0 যোগ করে যে মানিটা হয় সেটা হচ্ছে M2 মানি অথবা ব্রড মানি। দেখেন এটার ভিতরে কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারেন, মানে এটা সিম্পল, আপনারা একদম ব্রডলি M0 আর M1 দুইটাই অ্যাড হবে তাই না? M2 তে হচ্ছে M0 M1 দুইটাই অ্যাড হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সিকুয়েন্সিয়ালি আসলে সিকুয়েন্সিয়ালি শুরুতে আসেন, শুরুতে M1 M0 মনে রাখলে কিন্তু অন্যগুলো ইজি। M0 টা হচ্ছে কি কয়েন, নোটস, আর হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে যে টাকাটা রাখবেন সে টাকাটা। আর M1 এ আসবে কোনটা? তার মানে M0 প্লাস কোনটা? M0 প্লাস ডিমান্ড ডিপোজিট। তারপরে M2 আসবে কোনটা? M2 মানে হচ্ছে M0 প্লাস M1 প্লাস হচ্ছে কি ওই যে আপনার সেভিং ডিপোজিট, মানি মার্কেট সিকিউরিটিজ এন্ড স্মল টার্ম ডিপোজিট যেগুলো হচ্ছে। এখানে আমি একটা কথা বলছি যে টার্ম ডিপোজিট স্মল কোনগুলা, যেটা হচ্ছে কি একটা বইতে পাইলাম হচ্ছে কি USD হচ্ছে কি $1,00,000, আমি বাংলাদেশে আবার গুগলে সার্চ করে পেলাম যে সেটা হচ্ছে বাংলাদেশে 1 কোটি টাকা। নিচে যেগুলো হবে সেটা হবে স্মল ডিপোজিট, টাইম ডিপোজিট হিসেবে কনসিডার করা হবে। তো এটা আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সমস্যা নাই। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে টুকিটাকি কথা আছে, এগুলো আপনারা পড়ে নিয়েন, আলোচনা করবো না। তারপরে হচ্ছে কি এরপরে যেটা আসে লাস্ট, সেটা হচ্ছে কি M3 কোনটা? M3 হচ্ছে this measure include all the asset in M2. all the asset in M2 মানে ওই যে M0 M1 M2 তিনটে কিন্তু অ্যাড করছে, তার মানে তিনটে অ্যাড প্লাস লার্জ টাইম ডিপোজিট। এগুলো আমি
একটু বড় করে দিই, এটা একটু, হ্যাঁ দেখেন, মানে M2 তে যা আছে সব ইনক্লুড হবে, প্লাস লাস্ট টাইম ডিপোজিট মানে হচ্ছে কি অনেক বেশি অঙ্কের পরিমাণ টাকা, 100 কোটি 50 কোটি, তারপরে 200 কোটি 500 কোটি। এরপর হচ্ছে কি ইনস্টিটিউশনাল মানি মার্কেট ফান্ড কোনটা? মিউচুয়াল ফান্ড গুলা কি করে? মিউচুয়াল ফান্ড গুলা কিন্তু ওই যে ট্রেজারি বিল ইস্যু করে, আবার বিভিন্ন কোম্পানি টি বিল ইস্যু করে, যে একজন স্যার বলেছিলেন কিছুক্ষণ আগে। তো এগুলাই কিন্তু কনসিডার করতে হবে M3 মানিতে। তারপর হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট মানে হচ্ছে কি ওই যে আপনারা জানেন রিপো রেটটা, যারা কিন্তু ট্রেজারি ডিল করেন ওনারা এগুলো ভালো জানেন। রিপারচেস এগ্রিমেন্টটা হচ্ছে রিপো রেটের মাধ্যমে যে শর্ট টার্ম লোন নিয়ে থাকেন ওনারা, লোন নিয়ে তারপরে হচ্ছে কি শর্ট টার্ম যে আপনার কি বলে লিকুইডিটি ক্রাইসিস আছে সেটা মিট করেন, এটা হচ্ছে কি রিপারচেস এগ্রিমেন্ট। আরটা হচ্ছে কি আদার ফর্ম অফ শর্ট টার্ম বোরোইং, অন্য শর্ট টার্ম আমরা বোরো করে থাকি অনেকগুলা শর্ট টার্ম লিকুইডিটি ক্রাইসিসের সময়, এই সবগুলা যোগ করে যেটা হবে সেটার সাথে M2 যোগ করে দিলে যা হবে সেটা হচ্ছে M3 মানি। আশা করি এটা বুঝতে পারছেন। তার মানে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, কোনটা M1 মানে হচ্ছে মেজার্স অফ মানি হচ্ছে M0, M1, M2, M3, এই চারটা মানি হচ্ছে কি এটা পুরো একটা ইকোনমিক সাপ্লাইতে একটা ইকোনমিতে কি পরিমাণ মানি সাপ্লাই আছে সেটা মেজার করা হয়। আর বেসিক্যালি লাগে হচ্ছে কি M0 এবং M1, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে লাগে। আর M2, M3 এগুলো হচ্ছে যারা ইকোনমিস্ট আছেন ওনারা আসলে ক্যালকুলেট করার জন্য, মানে মানি মার্কেটের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সেন্ট্রাল ব্যাংক কিন্তু এইগুলা হচ্ছে এই টার্মগুলা অথবা এই টেকনিক গুলা ইউজ করে, যে একটা ইকোনমিতে কি পরিমাণ টাকা সার্কুলেট করা আছে, ওরা কি আসলে এখন মানে মানি মার্কেট পলিসি, মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করে বাংলাদেশ ব্যাংক, এই মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করতে কিন্তু এই জিনিসগুলো লাগে। তাহলে আমরা যদি এটা বুঝেন তাহলে আমরা এবার পরের টপিকসে চলে যাই। পরের টপিকসটা হচ্ছে কি নমিনাল ইন্টারেস্ট ভার্সেস রিয়েল ইন্টারেস্ট। আপনারা যদি বলেন তাহলে জাস্ট 5 মিনিট একটা ব্রেক দিই, মানে হচ্ছে 5 মিনিট আর 4-5 মিনিটের মধ্যে আমার একটু গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নি। জি ভাইয়া। জি থ্যাংক ইউ। জাস্ট 3 মিনিট একটু বিরতি দিই, আপনারা জাস্ট একটু দেখেন। হ্যাঁ ওকে নমিনাল ভার্সেস রিয়েল ইন্টারেস্ট একটু দেখেন, এর ভিতরে জাস্ট আমি 2-3 মিনিট জাস্ট একটু রেস্ট নিচ্ছি। বুঝছো যা ও বাথরুমে পানি কাম কি বের হয়ে যায়, তুমি সেটা করছি। The interest rates refer to the interest rates that are not adjusted for inflation. In other words, it is the rate at which money goes over time without taking into account the yes, refer to the interest rates that are not adjusted for inflation. পুরো শেষ করে ফেলতে স্যার। Is the rate at which money goes. আপু এটা পাস করবো না, চিন্তা করেন না, এটা পুরো লাভ নাই। সবাই পাস করবে, এইটাতে সবাই পাস করবে, আমি ফেল করবো, এটা দেখি আমার ঘুম আসতেছে। ওমা কি কঠিন। আপনি পাস করবেন আর সবাই ফেল করবে। না আমি ফেল করবো, আমি বেশি লাফাই তো আলটিমেটলি সবাই পাস করবে, আমি fail আপনি করবো। ইংলিশে ভালো, আমাদের ইংলিশের স্টুডেন্ট। কে বললো এটা? ভাইয়া এরকমই বলে। ইংলিশ স্টুডেন্ট যদি কি হয়েছে, ইংলিশে কি এগুলা ছিল? পড়ছি তো বা লিটারেচার, এই সব টার্ম তো জীবনে আপনি তাদের মুখস্থ করে ফেলতে পারবেন, আমরা তো মুখস্থ করতে পারবো না। আমরা মুখস্থ করলাম, এইসব টার্মস তো আর পড়ি নাই, পড়ছি সাহিত্য নিয়ে, এইগুলো তো আর পড়ি নাই। পারবেন ইনশাআল্লাহ। ব্যাপক ঘুম আসতেছে, আল্লাহ 11:30 বেজে গেছে। আচ্ছা থ্যাংক ইউ ফর ইওর প্যাশন্স। আমি প্রায় ঘুমায় না আপু, আর একটা টপিকস আছে, বেশি টপিকস নাই। আপনি শুনতে পারছেন? শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এত কঠিন লাগতেছে। ও মাই গড, হ্যাঁ ভাইয়া শেষ করে দেন, অনেক কঠিন লাগতেছে। এটা আসলে একটু টাফ ছিল, আপনারা একটু এই সাবজেক্টটা কিন্তু একটু পড়তে হবে। বিজনেস কমিউনিকেশন কম্পারেটিভলি ইজি, এটা একটু, কারণ ফাইন্যান্স আমি আগে বলেছি ফাইন্যান্সের অনেকগুলো টার্ম আছে,
সো এইটা কিন্তু পড়তে হবে, এটা না পড়লে আমি আপনাদের কিন্তু শিট রেডি করে দিয়েছি এবং আপনাদের মোটামুটি আমি আমার যে লিমিটেড নলেজ আছে তার থেকে শেয়ার করছি। এখন কিন্তু পড়ার দায়িত্ব কিন্তু আপনাদের, না পড়লে কিন্তু ওই দেখা গেল যে পারাটা এটা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি নমিনাল ভার্সেস রিয়েল ইন্টারেস্ট রেট। নমিনাল ভার্সেস রিয়েল ইন্টারেস্ট রেট বুঝতে গেলে আপনাকে কিন্তু ইনফ্লেশনটা বুঝতে হবে একটু। ইনফ্লেশনটা যদি আপনাদের থেকে কেউ একজন বলেন যে ইনফ্লেশনটা আসলে কি, জাস্ট ফর পার্টিসিপেশন, মুদ্রাস্ফীতি। জিনিসটা কি আসলে? আচ্ছা যাই হোক, মানে ইনফ্লেশনটা মানে হচ্ছে কি আসলে ইনক্রিজিং দ্য ভ্যালু অফ কমোডিটি, অন দি আদার হ্যান্ড ডিক্রিজিং দ্য ভ্যালু অফ মানি। আপনার হচ্ছে কি টাকার যে আপনার যে টাকার দাম, এই দামটা কমে যাওয়া, মানে ইনফ্লেশন হলে হচ্ছে টাকার দামটা কমে যায়, আর ডিফ্লেশন হলে টাকার দামটা বেড়ে যায়। মানে ইনফ্লেশন হচ্ছে কি, ইনফ্লেশন হলে হচ্ছে আপনার যে পণ্য দ্রব্য অর্থাৎ আপনার যে কমোডিটি সেই জিনিসের দামগুলো হচ্ছে বেড়ে যাবে। কিসের সাপেক্ষে বাড়বে? টাকার সাপেক্ষে। কারণ আজকের 1 টাকা আজ কিন্তু আগামীকালকের 1 টাকা না, আগামীকালকে কিন্তু 1 টাকাটা আরেকটু দাম কিন্তু কমে যাবে। এই যে 1 টাকার দামটা কমে যাচ্ছে, কিসের কারণে কমে যাচ্ছে? এই কালপ্রিটটা হচ্ছে ইনফ্লেশন। তার মানে ইনফ্লেশনটা কিন্তু মাথায় রাখেন, ইনফ্লেশনটা হচ্ছে কি টাকার দাম, ভ্যালু অফ মানি ডিক্রিজ, টাকার যে দামটা আছে সেটা কমে যাওয়া হচ্ছে কি ইনফ্লেশন। তার মানে ইনফ্লেশনটা আপনারা বুঝতে পারছেন। তার মানে পণ্য দ্রব্যের দাম বাড়বে, টাকার দাম কমবে। এই যে কাহিনীটা হচ্ছে, এই যে সমস্যাটা হচ্ছে, এই যে কালপ্রিটগিরি করতেছে কে করতেছে? ইনফ্লেশন করতেছে। আর এই ইনফ্লেশনটা ক্যালকুলেট করতে, আর এই যে নমিনাল ভার্সেস নমিনাল ইন্টারেস্ট রেটটা আর রিয়েল ইন্টারেস্ট রেটটা বের করতে আমাদের এই ইনফ্লেশনটা লাগবে। আচ্ছা আসেন, এখন নমিনাল ইন্টারেস্ট রেট কোনটা? নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে কি রেফার্স টু দ্য ইন্টারেস্ট রেট দ্যাট আর নট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। মানে নমিনাল একবারে সিম্পল দুইটা কথা মনে রাখবেন, নমিনাল ইন্টারেস্ট রেটে হচ্ছে কি ইনফ্লেশন কনসিডার করা হয় না, আর রিয়েল ইন্টারেস্ট রেটে হচ্ছে ইনফ্লেশনটা কনসিডার করা হয়। ব্যাস এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু আপনার এই দুটো জিনিস হয়ে গেল। নমিনাল ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আপনি ইনফ্লেশনটা মানে ধরবেন না, ইনফ্লেশনটা আপনার হচ্ছে কি মানে ইনফ্লেশনের প্রতি আপনি ইনডিফারেন্স, ইনফ্লেশন বলে পৃথিবীতে কিছু নাই নমিনাল ইন্টারেস্টের ক্ষেত্রে। আর রিয়েল ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে কি ইনফ্লেশন আছে। আচ্ছা ওকে, তাহলে এবার দেখেন আমরা ডেফিনিশনে চলে যাই। নমিনাল ইন্টারেস্ট রেট রেফার টু দ্য ইন্টারেস্ট রেট দ্যাট আর নট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। ইন আদার ওয়ার্ডস, it is the rate at which money grow over time without taking into account the effect of inflation. মানে টাকা বাড়বে কিন্তু আপনার টাকা যে বাড়তেছে, আপনি টাকা জমাচ্ছেন, 1 লাখ টাকা জমাচ্ছেন, 1 লাখ টাকা জমিয়ে আপনি কি করতেছেন? জমাচ্ছেন কিন্তু 1 লাখ টাকা যে ইনফ্লেশনের কারণে ওই 50,000 টাকা হয়ে যাচ্ছে, 20,000 টাকা হয়ে যাচ্ছে, 60,000 টাকা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর আপনার মাথায় নাই। কারণ আপনি শুধু টাকায় জমাচ্ছেন, টাকা জমাতে জমাতে 1 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু আড়তে ওই 1 কোটি টাকার দাম কিন্তু বর্তমানে আছে হয়তো দেখা যাচ্ছে 60 লাখ টাকা। তার মানে এই জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখতেছেন না। এই যে মাথায় রাখতেছেন না যে যে জায়গায়, সেটাই হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এটার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখেন আপনি ব্যাংকে ফর এক্সাম্পল কিরকম হতে পারে, সেটা হচ্ছে কি একটা ব্যাংকে আপনি একটা এফডিআর করলেন অথবা সেভিংস অ্যাকাউন্ট করলেন, কত পার্সেন্ট রেটে? ফর এক্সাম্পল 5% রেটে আপনি 5% রেটে আপনি টাকাটা রাখলেন, এফডিআর অথবা ডিপিএস যাই রাখেন না কেন, 5% রেটে আপনি তো 100 টাকা রাখলেন। এখন 100 টাকা রাখলে আপনি রাখলেন 1 বছরের জন্য, তাহলে 1 বছরের পরে 100 টাকা আপনি কত পেলেন? 5%-এ 5 টাকা, তাহলে হলো কত? 105 টাকা। ওকে ডান। এই যে 105 টাকা পাচ্ছেন, এটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এখানে কিন্তু আপনি কোনো ইনফ্লেশন ক্যালকুলেট করেন নাই, কিন্তু আড়তে কিন্তু আপনার এই যে 105 টাকা পেলেন, আজকে থেকে 1 বছর পরে কেউ একজন কি বলবেন এই 105 টাকা কি আসলে 105 টাকা আছে 1 বছর পরে? অবশ্যই না। 1 বছর পরে 105 টাকার দাম 105 টাকা থাকবে না। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এদের ভ্যালু কমে গেছে। কারণ এই যে গত 2 বছর আগে তেল কিনছেন আপনারা 100 টাকা কেজি, 110 টাকা কেজি, 1 বছর আগে, 1.5 বছর আগে, কিন্তু এখন সয়াবিন তেলের দাম 200 টাকা। তার মানে কি হচ্ছে? আপনি কি ওই 100 টাকায় 1 কেজি তেল পাচ্ছেন? পাচ্ছেন না। টাকার মান কমে গেছে এখানে। টাকার মান কমে গেছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আপনি ইনফ্লেশন, ওই যে এটা কি জন্য হয়েছে? ইনফ্লেশনের কারণে। ওই ইনফ্লেশনের কারণে হয়ে গেছে। দেখেন এখন মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, টাকার দাম কি বাড়ছে? টাকার দাম কমছে। মানে জিনিসের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন। বর্ষমূলিতে রেখে আসছে বলে।
বুঝতে পারছেন? তাহলে মানে নমিনাল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্টটা অর্থাৎ এই ইনফ্লেশনটা ক্যালকুলেট করা হয় না। অন দি আদার হ্যান্ড, এবার দেখেন যদি ক্যালকুলেট করা হইতো তাহলে উনি রিয়েল ইন্টারেস্ট কত পাইতো? তার মানে ইফ দ্য ইনফ্লেশন রেট ইজ 2%, এটা কিন্তু সাপোজ ধরে নিলেন, কারণ এখন বর্তমানে ইকোনমিতে ইনফ্লেশন রেট কিন্তু আসলে অনেক হাই। যদিও আপনি গুগল করলে পাবেন কি 9.33 এখন ইনফ্লেশন রেট, কিন্তু আসলে এটা আরো অ্যাকচুয়ালি অনেক বেশি। যাই হোক সেটা বাদ দিলাম। তাহলে ইনফ্লেশন রেট যদি ধরুন 2%, তাহলে আপনাকে ওই যে ব্যাংক কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে? 5%। তাহলে আপনি 5% থেকে 2% বাদ দিয়ে আসলে রিয়েলি আপনি প্রফিট পাইছেন 3%। এই যে 3% প্রফিট পাইছেন সেটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট। তাহলে রিয়েল ইন্টারেস্ট আর নমিনাল ইন্টারেস্টের ভিতরে তফাৎটা বুঝছেন কিনা একটু বলেন। হলো তো চলে যাবে, তাহলে কেমনে দিবে? এইবার আবার কে আনমিউট করে দিছে? আচ্ছা, আমাকে মিউট করে দিলাম। হ্যাঁ, এটা বুঝতে পারছেন রিয়েল ইন্টারেস্ট ভার্সেস নমিনাল ইন্টারেস্ট? জি ভাইয়া। তার মানে দেখেন এই একটা এক্সাম্পল, মানে এই একটা এক্সাম্পলের ভিতরে কিন্তু দুইটাই আছে। যদি আপনি এই একটা এক্সাম্পলের ভিতরে দুইটাই আছে, যদি আপনি রিয়েল ইনফ্লেশনটা না ধরেন তাহলে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট, আর যদি আপনি ইনফ্লেশনটা ধরেন তাহলে হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। এই কথাগুলো এখানে লেখা আছে। এই রিয়েল ইন্টারেস্টেও সেম কথাগুলো লেখা আছে যে রিয়েল ইন্টারেস্ট রেফার্স টু দ্য ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, মানে ওই যে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হবে, মানে এই কথাটা এই যে অ্যাডজাস্ট করছেন এখানে এই এক্সাম্পলে কিন্তু অ্যাডজাস্ট করছেন না 3%, 5% হচ্ছে আপনার নমিনাল ইন্টারেস্ট রেট, তারপরে ইনফ্লেশন 2% বাদ দিয়েছেন, তার মানে রিয়েল ইন্টারেস্ট হচ্ছে 3%। তার মানে এটাই কথা বলতেছে এটা, যে রিয়েল ইন্টারেস্ট রেট রেফার টু দ্য ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। ইন আদার ওয়ার্ডস, it is the rate at which the purchasing power of an investment increases. Real interest rates are calculated by subtracting the inflation rate from the nominal interest rate. মানে nominal interest rate থেকে nominal interest rate থেকে আপনি যদি ওই যে ইনফ্লেশনটা বাদ দেন তাহলে রিয়েল ইন্টারেস্ট রেটটা বের হয়ে যাবে। এটা আমরা ওই এক্সাম্পলটা আমি আবার এখানে দিছি, এই এক্সাম্পলটা আমি আবার এখানে দিছি। তার মানে রিয়েল ইন্টারেস্ট কিন্তু আসলে 3% পাচ্ছেন, যদিও আপনাকে ব্যাংক 5% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনি 3% পাচ্ছেন। এই কথাগুলোই মানে কথা বলা আছে। এবং সেন্ট্রাল ব্যাংক এগুলো নিয়ে একটু খেলে। কেন খেলে সেন্ট্রাল ব্যাংক? এগুলো নিয়ে খেলে কারণ হচ্ছে ওই যে ইনফ্লেশনটা বাড়ানো কমানোর জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংক এগুলো নিয়ে মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য এগুলো করে থাকে। বাট আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কোনটা রিয়েল ইন্টারেস্ট রেট আর কোনটা হচ্ছে কি আপনার নমিনাল ইন্টারেস্ট রেট। তারপরে পরেরটাতে আসি। পরেরটাতে হচ্ছে কি কনস্টিটিউয়েন্টস অফ মনিটারি সিস্টেম। আচ্ছা, মনিটারি সিস্টেম গুলো কি নিয়ে গঠিত হয়? এই কারণে আমি এখানে একটা দিছি কম্পোনেন্ট, কনস্টিটিউয়েন্ট অথবা কম্পোনেন্ট যেটাই হয়। মনিটারি সিস্টেমটা কি নিয়ে গঠিত হয়? মনিটারি সিস্টেমটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে হচ্ছে কি ব্যাংক নিয়ে গঠিত হয়। সোজা কথা, এই কথাগুলা অনেকগুলো কথা লেখা আছে, আপনি দুইটা কথা মনে রাখবেন। একটা হচ্ছে কি যদি আসে যে হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্টস অর কম্পোনেন্ট অফ মনিটারি সিস্টেম, আপনি বলবেন যে সেন্ট্রাল ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিলেই হচ্ছে আপনার মানে মনিটারি সিস্টেম গঠিত হয়। এখানে কথা মানে এরকম কথাগুলো লেখা আছে যে মনিটারি সিস্টেম ইজ আ সিস্টেম হুইচ ইজ কনসার্নড উইথ ইস্যুয়েন্স এন্ড সার্কুলেশন অফ মানি, which this process the central bank and banking financial institution are involved. কারণ হচ্ছে মানি ক্রিয়েট করতে পারে কে? মানি ক্রিয়েট করতে পারে দুইজন, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক আর একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। এই দুইটা ছাড়া আর কেউ মানি ক্রিয়েট করতে পারে না। তার মানে এরাই হচ্ছে কি কনস্টিটিউয়েন্ট অফ মনিটারি সাপ্লাই, মানি সিস্টেম। তার মানে এটা আশা করি বুঝতে পারছেন। তারপরে একদম লাস্ট টপিক, আর কোনো টপিক নাই। লাস্ট টপিকটা হচ্ছে কি ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক কিন্তু আমি বলেছিলাম একটু আগে যে কিভাবে কমার্শিয়াল ব্যাংক মানি ক্রিয়েট করে। ওই যে আপনার ফাংশনস অফ মানির ভিতরে ছিল, সরি কাইন্ডস অফ মানির ভিতরে ছিল। তার মানে ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক কিভাবে করে? দুইভাবে করতে পারে। এটা আমরা একটু দেখি কোন দুইভাবে। দেখেন, ফার্স্টলি where a customer is granted a loan or she will receive a bank demand deposit, তার মানে চেকিং অ্যাকাউন্টের বিপরীতে একটা ডিমান্ড ডিপোজিট পাইলো, a bank demand deposit is deposited money and can readily be spent almost anywhere, thus in granting loans, creating credit and bank statement. আচ্ছা, সোজা কথা হচ্ছে কি এখানে ব্যাংক যখন লোন দেয় তখন কি হয়? সে কিন্তু মানি ক্রিয়েট করে। ব্যাংক কার টাকা লোন দিচ্ছে? ব্যাংক কিন্তু ব্যাংকের কিন্তু ব্যক্তিগত কোনো টাকা নাই। ব্যাংক কার টাকা লোন দিচ্ছে? ওই যে ডিপোজিটর, এই যে স্মল ডিপোজিটর যারা কারেন্ট ডিপোজিট, সেভিং ডিপোজিট হোল্ডার, তারা হচ্ছে আপনার ব্যাংকে এসে টাকাগুলো রাখছে, আর আপনি সেই টাকা থেকে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে কিছু টাকা রেখে একটা পার্সেন্টেজ রেখে বাকি টাকা লোন দিচ্ছেন।
আচ্ছা, এবার যেই লোকটা লোন নিছে সে কি ওই লোন নিয়ে টাকাগুলো নিয়ে বসে আছে? সে তো অন্য জায়গায় খরচ করতেছেন না? বুঝতে পারছেন ব্যাপারটা? অন্য জায়গায় যে খরচ করতেছে, হ্যাঁ অন্য জায়গায় যে খরচ করতেছে সে কিন্তু ওই টাকাই খরচ করতেছে। কার টাকা? সে কিন্তু ব্যাংক যে ক্রিয়েট করলো, তাকে যে লোন দিল, ওই টাকাই কিন্তু সে খরচ করতেছে। আবার কিন্তু সে কি করলো, ওই মানে দেখা যাচ্ছে সে টাকা এই লোনটা দিয়ে সে তার চাল ডাল কিনতেছে, অথবা তার বিজনেস ডিমান্ড মিট করতেছে, অথবা ফ্যামিলির জন্য ফার্নিচার কিনতেছে। এই যে ফার্নিচার কিনতেছে, তারপরে তার যে জিনিসপত্র গুলো কিনতেছে, এইগুলোর মাধ্যমে কিন্তু সে কিন্তু ওই টাকাগুলো খরচ করতেছে। আর এই টাকাগুলো কে দিছে? এই টাকাগুলো ব্যাংক দিছে। কিসের মাধ্যমে দিছে? লোন ক্রিয়েটের মাধ্যমে। এই যে লোনটা ক্রিয়েট করলো, এই যে লোন ক্রিয়েট করে কমার্শিয়াল ব্যাংক গুলা কি করছে? মানি ক্রিয়েট করছে। এটা হচ্ছে 1 নাম্বার। তার মানে লোনের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংক গুলা হচ্ছে কি মানি ক্রিয়েট করে। এরপরে সেকেন্ডলি আসেন, সেকেন্ডলি হচ্ছে কি, এই যে লোন দিল, যখন লোনটা দিল, আমি একটা এক্সাম্পল দিব তারপরে বলি। যখন লোনটা দিল, ওই বেটা ফর এক্সাম্পল 100 টাকা লোন নিল আপনার ব্যাংক থেকে। এখন আপনার ব্যাংক থেকে সে 100 টাকা যে লোন নিল, ওই 100 টাকা সে কি করলো, এই 100 টাকা নিল কমিউনিটি ব্যাংক থেকে। কমিউনিটি ব্যাংক থেকে 100 টাকা লোন নিয়ে সে ওই টাকাটা আবার কি করলো, যে ব্র্যাক ব্যাংকে যে অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে আবার জমা করে দিল। তার মানে দেখেন, কমিউনিটি ব্যাংক কি করলো, 100 টাকা মানি ক্রিয়েট করলো, আবার ওইদিকে কি করলো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু ডিপোজিট পেয়ে গেল 100 টাকা। তার মানে এটা কিন্তু, এই টাকাটা কিন্তু ব্যাংক টু ব্যাংক ফ্লো হচ্ছে। এই ব্যাংক টু ব্যাংক যে ফ্লো হচ্ছে, এখানে কিন্তু মানি ক্রিয়েট হচ্ছে। মানে এটা কিন্তু আপনার মানে ওই ফিয়াট মানি যেটা, সেই মানি ক্রিয়েট হচ্ছে না, কিন্তু আপনার মানিটারি ভ্যালু বাড়তেছে, মানে ক্রিয়েট হচ্ছে। ওই টাকা দিয়ে কিন্তু সে আবার ওই কি করলো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকাটা রাখলো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে টাকাটা রাখলো, তার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হলো। আবার এই দিয়ে কমিউনিটি ব্যাংক কিন্তু ওর টাকা দিছে। আবার এই টাকাটা কার দিছে? এই টাকাটা কিন্তু ডিপোজিটের টাকা। তার মানে এভাবে ফ্লো অফ মানি ব্যাংক টু ব্যাংক যে টাকাটা ফ্লো হচ্ছে, জেনারেট হচ্ছে, এটাকে হচ্ছে কি সেকেন্ডে আপনারা লিখে দিবেন যে ব্যাংক টু ব্যাংক ফ্লো হয়ে লোনের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংক গুলো হচ্ছে কি মানি ক্রিয়েট করে। এই কথাটা এখানে লেখা আছে যে the entire system of the bank also create money as the deposit generated by lending flow from bank to bank. There are restrictions on the amount of money that can provide credit from the total deposit that bank obtain from the public. যে কথাটা বললাম, মানে সব টাকাটা আপনি আর লোন দিয়ে দিতে পারবেন না। 100 টাকা যদি লোন দিতে, 100 টাকা যদি ডিপোজিট হান করেন আপনি, তাহলে 17 টাকা আপনার বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। তার মানে 17 টাকা যদি বাংলাদেশ ব্যাংকে রাখেন, তাহলে বাকি 83 টাকা তো আপনি লোন দিতে পারতেছেন। মানে এই কথা এখানে বলতেছে, as per the rule the commercial bank need to maintain a certain portion of the public deposit as reserve with the central bank that will be used for meeting the immediate cash requirement of the depositor. মানে এখানে জাস্ট ইংরেজিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিলাম। এবার কিভাবে একটা এক্সাম্পল দিই। যে প্রথমত আমরা দেখলাম দুইভাবে হচ্ছে ব্যাংকগুলা মানি ক্রিয়েট করে থাকে। এক্সাম্পল দেখেন, ফর এক্সাম্পল যে আপনি হচ্ছে কি 1000 টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। আপনার অ্যাকাউন্টে 1000 টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। ধরে নিলাম ব্যাংকের রিজার্ভ হচ্ছে 10%। তার মানে 1000 টাকা থেকে 10% টাকা যদি বাংলাদেশ ব্যাংকে রেখে দিতে হয় রিজার্ভ, তাহলে আপনার হাতে এখন ব্যাংকের হাতে আছে কত টাকা? আপনার ব্যাংকের হাতে আছে 900 টাকা। তার মানে যে 900 টাকা আছে, এই 900 টাকা কিন্তু ব্যাংক এখন রেডি। কিসের জন্য রেডি? লোন দেওয়ার জন্য। দেখেন, লোন দেওয়ার জন্য ব্যাংক রেডি। এখন নাও দ্য ব্যাংক ক্যান ল্যান্ড আউট দ্য রিমেনিং 900 টাকা। 900 টাকা লোন দিতে পারবে। আচ্ছা, এখন এই 900 টাকা, ওই যে ধরেন 900 টাকা হচ্ছে কি অদরা আপাকে লোন দিয়ে দিল, মানে জামা কাপড় কিনবে, সে কারণে হচ্ছে কি লোন নিবে। এখন তাকে 900 টাকা লোন দিল। এখন লোন দেওয়ার পরে অদরা আপু কি করলো? এই টাকা দিয়ে একটা জামা কিনলো যমুনা ফিউচার পার্ক থেকে। এখন যমুনা ফিউচার পার্ক থেকে যে 900 টাকা করে জামাটা কিনলো, জামাটা কাকে দিল? ওই সাপ্লায়ার, মানে ওই দোকানদারকে দিল। ওই দোকানদার এই 900 টাকা নিয়ে কিন্তু তার ক্যাশে বসে থাকবে না। সে কি করবে? অন্য একটা ব্যাংকে যে ওই টাকাটা ডিপোজিট করে দিবে। সিকোয়েন্সটা একটু খেয়াল রাখেন। অন্য এই 900 টাকা সে কি করবে? অন্য একটা ব্যাংকে যে ডিপোজিট করে দিবে। তাহলে ওই ব্যাংক কি করলো? আবার 900 টাকা তার কাছে ডিপোজিট পাইলো। এখন ওই যে ব্যাংকটা 900 টাকা আবার ডিপোজিট পাইলো, সে কি করলো? তার 10%, ধরেন 900 টাকা 10% কত? 900, 10% হচ্ছে -90 দিলাম। আচ্ছা যাই হোক, মানে এখান থেকে যদি
আমার এখানে মাইনাস উঠতেছে না কেন? আচ্ছা এটা ধরি মাইনাস, তাহলে কত টাকা বাদ দিতে হবে? আমার 10% বাদ দিতে হবে, 90। 10 টাকা থাকবে। তার মানে আমার কাছে থাকতেছে এখন 810 টাকা। তার মানে ওই যে ব্যাংকের কাছে যে সাপ্লায়ার অধরা পূজার কাছ থেকে কিনলো জামাটা, সে কিন্তু 900 টাকা ওই ব্যাংকে জমা দিয়েছে। এখন ওই ব্যাংক আবার 10% রাখতে হবে ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে, তার কাছে আছে তাহলে এখন 810 টাকা। তো এই 810 টাকা দিয়ে কি ওই ব্যাংকিং কি এই 810 টাকা দিয়ে বসে থাকবে? বসে থাকবে না। সে কি করবে? ওই 810 টাকা আবার লোন দিবে, ব্যাংকে জমা দেবে। আবার লোন দিবে। হ্যাঁ, সে আবার লোন দিবে ওই ব্যাংক। তখন কি করবে? 810 টাকা তার হাতে ডিপোজিট, সে কি করবে? আবার এখান থেকে আবার -10% দেন। -10% হলে 81 টাকা, 81 টাকা মাইনাস দেওয়ার পরে সে সরি 810 টাকা তার কাছে আছে, সে 810 টাকা লোন দিবে। লোন দেওয়ার পরে যে লোন নিবে, ধরেন এখন বললাম যে হোসেন ভাই হচ্ছে কি আবার 810 টাকা লোন নিল। 810 টাকা লোন নিয়ে উনি আবার কোনো একটা কিছু কিনলো, ওই কেনার পরে সাপ্লায়ার কি করলো? ওই টাকাটা আবার আরেকটা ব্যাংকে রাখলো। এভাবে কিন্তু মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আর এই প্রসেসের মাধ্যমে দেখেন ভাইয়া এভাবে টাকাটা রোলিং হবে আর কি প্রতিনিয়ত। এইভাবে এই এক্স্যাক্টলি ধরে ফেলছেন, মানে এই কথাই বলতে পারছি, এভাবে টাকাটা রোলিং হচ্ছে আর ব্যাংক টাকাটা ক্রিয়েট করতেছে। আর এভাবেই হচ্ছে এই পুরো কথাটা এখানে বলা আছে, ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে কি এইভাবেই হচ্ছে টাকাটা ক্রিয়েট করে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আমার যতটুকু সম্ভব ট্রাই করছি, আসলে ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এগুলো একটু ফাইন্যান্সের টার্ম আপনাদেরও পড়তে হবে। আপনারা যদি তারপরে এর ভিতরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে একটু করতে পারেন। হ্যাঁ, একটু বলার ছিল, সেটা হচ্ছে যে মেজার অফ মানি সাপ্লাই M0 M1 যে এটা যে মেজার্স অফ IBB মানি ওদের সাপ্লাই, মেজার্স অফ মানি সাপ্লাই, হ্যাঁ মেজার্স অফ মানি সাপ্লাই কোনটা বুঝেন নাই? জি জি, এখানে হচ্ছে যে IBB ওদের যে মডিউল মানে যে শীটগুলো দিয়েছে আর কি, ওখানে মনে হয় এই চারটা তো ভাবে মনে দেওয়া নাই, আপনি যেভাবে দিয়েছেন আর কি। আমি আসলে কমন ফর্মটা ইউজ করছি। আইবিবি তে যেটা দিছে কিভাবে দিছে দেখলে ভালো হতো, কিন্তু ওরা জাস্ট M1 M2 সম্ভবত ইউজ করছে আমি যেটা দেখছিলাম। এটাই তো হওয়া উচিত, কারণ এটাই হচ্ছে কি ফাইন্যান্সের টার্ম। M1 M0 অবশ্যই আছে, লিস্ট তো দেওয়াই আছে, M1 M2 তো ডিটেইলস দেওয়া আছে, সমস্যা নাই তো। এটা আপনি M0 M1 ছাড়া আর কিছু হবে না তো। M0 M1 M2 M3 এগুলাই হচ্ছে কি আপনার, আপনি যখন প্রয়োজনে আপনি অন্য একটা বই দেখতে পারেন, অথবা ওটাতে যদি না বুঝেন তাহলে এভাবেই থাকবে। অথবা আপনাকে বলবে যে ব্রড মানি কোনটা, ন্যারো মানি কোনটা, অথবা মানিটারি বেস মানি কোনটা। দেখেন এখানে কিন্তু M0 মানি আবার মানিটারি বেস মানি, আবার M1 হচ্ছে কি কিন্তু ন্যারো মানি, আবার M2 হচ্ছে কিন্তু ব্রড মানি। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যদি একটা মিলে তাহলে তো একই কথা, ভাইস ভার্সা। আপনি M2 বলেন আর ব্রড মানি বলেন, একই কথা না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে শেষ করব। শেষ করার আগে আমি বলি, যেহেতু আমার ফেসবুক একটু রেস্ট্রিকশন দিয়ে দিতে, তাহলে হচ্ছে কি আপনারা একটু গ্রুপে একটু চোখ রাখবেন সবাই। মানে আমি হামলি রিকোয়েস্ট ইউ প্লিজ চেক গ্রুপ অন রেগুলার বেসিস। কারণ হচ্ছে আমি যেহেতু ট্যাগ করতে পারছি না, আপনারা কিন্তু হয়তো নোটিফিকেশন পাবেন না, আমি দিব। আর হচ্ছে আপনাদের ক্লাস শিডিউল আমি আজকে রাতেই মেক করে দিয়ে দিব। ক্লাস শিডিউল আপনারা একটু দেখে নিন গ্রুপে, আর শীট গুলো আমি আপলোড দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেটা হচ্ছে কি আমি ওই গ্রুপে বলেছিলাম আমার নোট গুলা যেহেতু আমি কষ্ট করে বানিয়েছি, সেগুলো আপনারা শেয়ার করবেন না আর কি। এটা হচ্ছে আনএথিক্যাল হবে শেয়ার করলে। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ হবে এগুলোই কভার করলেই হবে। ফার্স্ট চ্যাপ্টারে কি আর কিছু পড়তে হবে না? এটুকুই ফার্স্ট চ্যাপ্টার এটুকুই। আমি তো সিলেবাস থেকে কোনো কিছু বাদ দিই নাই আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কারণে এটা কিন্তু সবচেয়ে সহজ সাবজেক্ট চ্যাপ্টার। এই 20-এ আমি মানে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করব যে আপনারা যেন এই 20-এ 18 পান, তাহলে কিন্তু আপনারা পাশের দৌড়ে কিন্তু আগায় গেলেন একবারে। ভাইয়া এটাই যদি সহজ হয়, বাকিগুলোর অবস্থা চিন্তা করে তো আমার মানে ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই অধরা আপু, আপনি বেশি টেনশন করতেছেন, কিছু হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাস করে যাবেন আমি ইনশাআল্লাহ। আসলে আমি পারবো না, আমার মনে হচ্ছে এটা অনেক চাপ। ও মাই গড। ভাইয়া, হ্যাঁ ভাই, জি জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা কোশ্চেন ইংলিশ লিখলাম, এবং পরবর্তী কোশ্চেনটা আমি ইংলিশ লিখতে পারতাম, বা লিখতে গেলে আমি অত ঘুষে লিখতে পারবো না, বা ভালো লিখতে পারবো না, বাংলা লিখতে পারবো? না পারবেন না। আপনি যে কোনো একটা মিডিয়াম চুজ করতে হবে, ওয়েদার বাংলা অর ইংলিশ।
আপনি যদি বাংলা ইংলিশ মিক্স করে রাখেন তার মানে আপনি ফেল। আপনি হয় বাংলা লিখবেন না হয় ইংলিশে লিখবেন। থ্যাংক ইউ। আচ্ছা জি। ইংলিশে লিখলে কিন্তু সহজ, মানে অল্প লিখলেই মানে টিচারকে হ্যাপি করা যায়। বাংলা লিখলে কিন্তু অনেক লিখতে হয়। এটা ঠিক। আর ইংলিশে মানে আমার যদি পূর্বের এক্সপেরিয়েন্সের কথা বলি, যারা ইংলিশে লিখছিল তারা বেশিরভাগই হচ্ছে পাস করছে, যারা বাংলা লিখছে তারা কিন্তু পাশের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কম। এই কারণে আপনারা যারা ইংলিশের একটু বেসিকটা ভালো আছে, আমি সাজেস্ট করবো যে আপনারা ইংলিশে পরীক্ষা দেন। ভাইয়া ইংলিশে টু দা পয়েন্ট লিখলেই হয়, বাংলায় তো ইতিহাস লিখতে হয়। এক্স্যাক্টলি, ইংলিশে কিন্তু টু দা পয়েন্ট লিখতে হয়, এবং আর যে টার্মগুলো এগুলো ইংলিশে কিন্তু সহজ বাংলা থেকেও। এই যে ধরেন যদি বলেন যে ব্রড মানে ন্যানো মানে, ট্রাস্ট মি, এই ব্রড মানে ন্যানো মানে বাংলা আমি জানি না, তো এগুলো কিন্তু আপনার ইংলিশে হয়, বুঝছেন? আর আপনারা তো এই টার্মগুলোর সাথে কিন্তু ব্যাংকে টুকটাক পরিচিত, এগুলো কিন্তু একবারে অপরিচিত তা কিন্তু না। তাহলে আজকে শেষ করি আমি। নোটগুলো কি গ্রুপে পাবো? হ্যাঁ, ভিডিওগুলো আমি আপলোড করে দিব গ্রুপে। আর সবকিছুই আমি আপনারা গ্রুপে পাবেন, আমাকে ওই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলার দরকার নেই, আপনারা শুধু গ্রুপটা চেক করবেন। গ্রুপটা চেক করলে সব আপডেট পাবেন। আমি রিডিং ম্যাটেরিয়ালস প্লাস ক্লাসের যে শিডিউল আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাই। আর হচ্ছে কি, ওই যে রোববার তো সোমবার তো বন্ধ আছে, সোমবার তো বন্ধ আছে, সোমবারে কিন্তু আপনাদের 7টায় একটা ক্লাস দিয়ে দিব, সোমবার 7টায়, কারণ সময় তো কম, তাড়াতাড়ি একটু শেষ করে দিতে হবে আর কি, যেহেতু 27 তারিখে পরীক্ষা। সোমবারে 7টায় একটা ক্লাস দিয়ে দিব, আমি শিডিউলটা মেক করে আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে থ্যাংক ইউ আজকের জন্য। না, রোববারে আপনাদের কোনো ক্লাস নাই, সোমবারে ক্লাস হবে। তারপর আমি ওই শিডিউলটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, কারণ আমার আরেকটা বিজনেস কমিউনিকেশনের ক্লাস আছে তো, যে একটু করে ম্যাচ করে করতে হয় আর কি। ওকে, ঠিক আছে জি। তাহলে থ্যাংক ইউ আজকের জন্য, আপনারা এই চ্যাপ্টারটা পড়েন। জি ভাইয়া গ্রুপ হ্যাঁ, কোনটা, গ্রুপের একটা স্ক্রিনশট একটু দিয়ে রাখলে ভালো হতো। আপনার স্ক্রিনশট যে গ্রুপটা, হ্যাঁ ওই লোগোটার একটা স্ক্রিনশট কোথায় দিব আপু? এই জায়গাটাতে একটু দেন, একটু দেখে রাখি, কারণ আমি খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মেসেঞ্জারে একটা নক দিন, আমি গ্রুপের লিংকটা আপনাকে দিয়ে দিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জি।